হ্যালো, কি অবস্থা? কেমন আছে সবাই? সবাই দ্রুত চলে আসো। সরল রেখা অধ্যায়ের 6 নাম্বার লেকচারে সবাইকে স্বাগতম। কেমন আছো সবাই বলো? পড়াশোনা কি শুরু করছো তোমরা, নাকি এখনো ঘোরাঘুরি করতেছো? বলো, পড়াশোনা কিন্তু শুরু করে দেওয়া উচিত। এসএসসি পরীক্ষা শেষ হইল, এসএসসি পরীক্ষার রেজাল্টও দিয়ে দিল, কাজেই এখন কিন্তু পড়াশোনা শুরু করার সময় হয়ে গেছে। এখন আর পড়াশোনা, এখন আর ঘোরাঘুরি করলে চলবে না। হ্যাঁ, ওকে ওকে ফাইন। তো শোনো, লেকচার 1 থেকে 3 পর্যন্ত আমরা প্রথম উইকলি এক্সাম নিছি। এর পরবর্তী উইকলি এক্সাম এই শুক্রবারে। সিলেবাস কি? লেকচার 4 থেকে 6, মানে আজকের ক্লাস পর্যন্ত যা কিছু পড়াবো, লেকচার 4 থেকে 6 পর্যন্ত যা কিছু পড়াবো এবং যা কিছু বাড়ির কাজ দিব, সেটা হচ্ছে এই সপ্তাহের উইকলি এক্সামের সিলেবাস। তো এই সপ্তাহের উইকলি এক্সামে 80-র বেশি পাবা কে কে বলো? এই সপ্তাহের উইকলি এক্সামের নিচে কেউ যদি 80-এর নিচে পাও তাহলে কিন্তু খুবই খারাপ, এটা মেনে নেওয়া যাবে না। সবাই টার্গেট করবা যে উইকলি এক্সাম 2-এ যাতে মিনিমাম 80 পাও, 150-এ 80। শুধুমাত্র ক্লাস লেকচার ভালো মতো কমপ্লিট করে বাড়ির কাজগুলো কমপ্লিট করলেই 80 পাওয়া উচিত। মিনিমাম 80 হচ্ছে মিনিমাম পাওয়া উচিত। এরপরে উইকলি এক্সামের আগে ক্লাস লেকচারগুলো আরেকবার রিভিশন দিয়ে আসবা, দেখবা যে এক্সামে তুমি 80 পাচ্ছ। ওকে, যারা 80-র কম পাইছো প্রথম উইকলিতে, তোমরা এটাকে একটা চ্যালেঞ্জ হিসাবে নাও যে আমি এই উইকলিতে, আগের উইকলিতে 50 পাইছি, এই উইকলিতে আমার টার্গেট 80। তো এই উইকলিতে 80 পাইলে তারপরের উইকলিতে টার্গেট 100, তারপরে 120, তারপরে 130, এভাবে আস্তে আস্তেই যাক। শুরুতেই তোমার 150 পাওয়া লাগবে এরকম না, বাট শুরুতে যাতে 80 পর্যন্ত যাইতে পারো, তারপরে আস্তে আস্তে ইমপ্রুভ করো। হ্যাঁ, ঠিক আছে, ওকে ফাইন। তো চলো আমরা আজকে ক্লাসটা শুরু করি। তো অবশ্যই আজকের ক্লাসটা বোঝার জন্য প্রথম 5টা ক্লাস করা থাকা লাগবে। এরকম কেউ যদি থাকো যে আজকে ভর্তি হইছো বা গতকালকে এনরোল করছো, তোমরা 6 নাম্বার ক্লাস লাইভে করো না, করলে বুঝতে পারবা না। তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই সিরিয়াল ওয়াইজ ক্লাসগুলো করবা, মাস্ট। ওকে, হ্যাঁ ঠিক আছে। তো চলো শুরু করি। স্যার আপনাদের লেকচার শিট কোথায় পাবো? এই ফেসবুকে যারা আসো, প্রথম কথা হচ্ছে আমাদের প্রত্যেকটা ক্লাস, লেকচার শিট, বাড়ির কাজ সব কিছু ফেসবুক গ্রুপেও সাজানো আছে, ওয়েবসাইটেও সাজানো আছে। তো ফেসবুকে কোথায় আছে এটা তো গত ক্লাসেও বলছিলাম। এই যে আমাদের ফেসবুক গ্রুপ, ফেসবুক গ্রুপ কই? ফেসবুক গ্রুপে আসবা, এই যে আমাদের এই যে ফেসবুক গ্রুপটা, এই ফেসবুক গ্রুপে আসবা, এসে ক্লিক করবা ফিচার্ড সেকশনে। কই? এই যে ফিচার্ড, এই যে ফিচার্ড সেকশনে ক্লিক করবা। দেখো ফিচার্ড সেকশনে ক্লিক করার পরে দেখবা প্রথমেই যে পোস্টটা থাকবে, অল ইন ওয়ান পোস্ট, এই যে আমার এবং তোমাদের রাকিব ভাইয়ার ছবি সহ যে পোস্টটা, এখানে দেখবা অল ক্লাসেস ডক লিঙ্ক। এই অল ক্লাসেস ডক লিঙ্কে ক্লিক করবা। এখানে দেখবা আমাদের সবগুলা ক্লাসের লিঙ্ক, বাড়ির কাজের লিঙ্ক, লেকচার শিটের লিঙ্ক সব কিছু দেওয়া আছে। এই যে এখানে দেখবা একদম সব কিছু দেওয়া আছে। এই যে ওয়েব অ্যাপ লিঙ্ক, ডিসকাশন গ্রুপের লিঙ্ক, সরল লেখা কাতাবুদ্দিন স্যারের বইয়ের সলিউশন, অসীম কুমার শাহ স্যারের বইয়ের সলিউশন পিডিএফ, তারপর যে লেকচার লিঙ্ক, ক্লাস লিঙ্ক, লেকচার শিট, তারপর বাড়ির কাজ, সব কিছু সব কিছু সব কিছু। কাজে ভাই কই খুঁজে পাবো? এই প্রশ্নের উত্তর এখানেই শেষ। এরপরেও যদি কেউ জিজ্ঞেস করে ওদেরকে কমেন্টে বলে দিবা। তোমাদের কোনো ফ্রেন্ড যদি জিজ্ঞেস করে যে ভাই ক্লাসগুলো কই আছে ডিসকাশন গ্রুপে, ধরো জিজ্ঞেস করলো, তুমি বলবা যে সাইকেল ওয়ানের ফেসবুক গ্রুপের ফিচার্ড সেকশনের ডক ফাইলে আছে। ঠিক আছে, ওকে। তো চলো আমরা শুরু করি। সবাই প্রশ্নটা তোলো, সবাই প্রশ্নটা তোলো। আমরা পড়তেছি কোন অধ্যায়টা? 3-এর বি। প্রশ্নটা তোলার জন্য 30 সেকেন্ড। তোলো প্রশ্নটা, তুলে ডান কমেন্ট করো। প্রশ্নটা তুলে ডান কমেন্ট করো, তুলে ফেলো। আয়তক্ষেত্রের একটি বাহুর প্রান্তবিন্দু 2,1, 6,5 এবং কর্ণের দৈর্ঘ্য 8 একক হলে অপর বাহুর প্রান্তদ্বয় নির্ণয় করো। খুবই ইজি প্রশ্ন। তোমরা প্রশ্নটা তোলো, আমি চিত্রটা আঁকি, চিত্রটা এঁকে তোমাদেরকে বোঝাই। ধরো একটা আয়তক্ষেত্র, নাম হচ্ছে ABCD। ধরো একটা আয়তক্ষেত্র, নাম কি? নাম হচ্ছে ABCD। নাম ABCD। ধরো এই যে একটা আয়তক্ষেত্র, নাম হচ্ছে ABCD। ধরো ABCD। তোমাকে বলছে
একটি বাহুর প্রান্তবিন্দু, একটা বাহুর দুইটা প্রান্তবিন্দু দেওয়া আছে। ধরো এ বি বাহুর দুইটা প্রান্তবিন্দু দেওয়া আছে। ধরো এ বিন্দুর স্থানাঙ্ক ধরলাম 2,1 আর বি বিন্দুর স্থানাঙ্ক ধরলাম 6,5। তোমাকে বলছে একটা কর্ণের দৈর্ঘ্য 8 একক। এই আমরা তো জানি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান, কে কে জানো? আয়তক্ষেত্রের দুইটা কর্ণের দৈর্ঘ্য কিন্তু সমান। তো তুমি যে কোনো একটা কর্ণ নিতে পারো। ধরলাম এই যে এটা নিলাম, এই যে এই কর্ণটা দৈর্ঘ্য কত? 8 একক। তোমাকে বলছে অপর বাহুর প্রান্তদ্বয় নির্ণয় করো, মানে তোমাকে বের করতে হবে সি বিন্দু এবং ডি বিন্দু স্থানাঙ্ক। আগে বলো কে কে প্রশ্ন বুঝছো, কে কে প্রশ্ন বুঝছো বলো, ম্যাথ পরে। একটা আয়তক্ষেত্রের একটা বাহুর দুইটা প্রান্তবিন্দু, ধরো এ বি, কেউ চাইলে বিসিও নিতে পারে, যে কোনো একটা বাহুর দুইটা প্রান্তবিন্দু দেওয়া আছে। আমি নিলাম এ আর বি দেওয়া আছে। একটা কর্ণের দৈর্ঘ্য, আয়তক্ষেত্রের দুইটা কর্ণের দৈর্ঘ্য সমান, তুমি যে কোনো একটা কর্ণ নিলেই হবে। আমি নিলাম এসি। এখন তোমাকে বলছে অপর দুইটা বিন্দু, অপর বাহুর প্রান্তদ্বয়, মানে অপর দুইটা প্রান্তবিন্দু তো বাকি আছে, এই দুইটা স্থানাঙ্ক বাইর করতে হবে। এখন তুমি যে কোনো একটা বাইর করা ট্রাই করবা, ওইটা আরেকটা অটোমেটিক চলে আসবে। তোমার আলাদাভাবে দুইটা বাইর করা লাগবে না, তুমি যে কোনো একটা বিন্দু যদি পেয়ে যাও। আচ্ছা আমাকে তোমরা এটা বলো, যদি এরকম হয় যে আমরা ধরো শুধু সি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম। গত ক্লাসে আমরা পড়ছি, তোমাদের কার কার মনে আছে যে একটা সামান্তরিকের অথবা আয়তক্ষেত্রের অথবা রম্বসের অথবা বর্গের তিনটা বিন্দুর স্থানাঙ্ক যদি জানি, তাহলে বাকি আর একটা বিন্দু শর্টকাট দিয়েই বের করে ফেলা যায়। কে কে জানো? মনে আছে? আমি যদি শুধু সি বিন্দু বের করতে পারি, তাহলে ডি বিন্দু কিন্তু শর্টকাট দিয়েই করে ফেলা যাবে। বাট এই ম্যাথগুলোর ক্ষেত্রে সুবিধা কি জানো? তুমি একটা বের করতে যাবা বিন্দু, আর একটা অটোমেটিক চলে আসবে। মানে তুমি ধরো সি বিন্দু স্থানাঙ্ক বের করতে যাবা, দেখবা ওখানে উত্তর আসবে দুইটা। দুইটা মানে কি, একটা হবে সি বিন্দু, একটা হবে ডি বিন্দু। ম্যাথটা করি দেখো। আচ্ছা এখন আমাকে বলো, মনে করো যে সি ধরো, মনে মনে ধরো এটা এক্স কমা ওয়াই, যে কোনো একটা ধরো। তুমি একটা ধরে করা শুরু করো, আর একটা অটোমেটিক আসবে। আমাকে বলো সি বিন্দুর স্থানাঙ্ক যদি বের করতে চাই, এখানে কয়টা আননোন আছে? দুইটা আননোন। তো দুইটা আননোন সমাধান করার জন্য মিনিমাম কয়টা সমীকরণ লাগবে? দুইটা আননোনের মান বের করার জন্য মিনিমাম দুইটা সমীকরণ লাগবে। একটা সমীকরণ থেকে দুইটা বের করা যাবে না। তাহলে আমাকে বলো প্রথম সমীকরণ আমি যদি লিখি যে এসি সমান 8 একক, তোমরা কি আপত্তি করবা? প্রশ্ন তো বলাই আছে এসি কর্ণের দৈর্ঘ্য 8 একক। তাহলে দৈর্ঘ্য মানে কি? দৈর্ঘ্য মানে কি? ভুজ দুটার বিয়োগফল x থেকে 2 এসি। দেখো এসি x - 2 হোল স্কয়ার প্লাস কোটি দ্বয়ের বিয়োগফল হোল স্কয়ার y - 1। এই যে একটা সমীকরণ পেয়ে গেছি না? এখন উভয় পক্ষকে স্কয়ার করে দেব। উভয় পক্ষকে স্কয়ার করে দিলে রুট ওভার কাটা, এটা হবে x স্কয়ার মাইনাস 2 দুগুণে 4x প্লাস 4, এটা হবে y স্কয়ার মাইনাস 2y প্লাস 1, 8 8 64। এই যে একটা সমীকরণ, দ্বারা ওটাকে সুন্দর বানাই, সাজাই। x স্কয়ার প্লাস y স্কয়ারকে আগে লিখি, তারপর মাইনাস 4x মাইনাস 2y, তারপরে এনে 4 আর একে কত 5, 64 থেকে 5 কাটা গেলে কত থেকে 59, এই পাশে এসে মাইনাস 59। বলো এই একটা সমীকরণ কে কে বুঝছো? একটা সমীকরণ কে কে বুঝছো? এটা তো সবাই বুঝছো, এই সমীকরণটা সবাই বুঝছো। আচ্ছা আরেকটা সমীকরণ কোত্থেকে পাবো বলো তো? আরেকটা সমীকরণ একটু চিন্তা করো, বলো 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 বলো, দ্রুত দ্রুত। আরেকটা সমীকরণ কোত্থেকে পাবো? একজন বলছে বিসি। এই বিসি এর দৈর্ঘ্য বলা আছে? বিসি এর দৈর্ঘ্য তুমি জানো? বিসি এর দৈর্ঘ্য তো জানি না। এসি দাও আছে, ভেরি গুড পিথাগোরাস। এই যে পিথাগোরাসকে কল দিতে হবে, ভেরি গুড, অ্যাপ্রিসিয়েটেড। এই যে ভাই আয়তক্ষেত্রে এই অ্যাঙ্গেলগুলো 90 ডিগ্রি, কে কে জানো? আয়তক্ষেত্রে এই যে এটা 90 ডিগ্রি, এটা যেহেতু 90 ডিগ্রি, আয়তক্ষেত্রে বাহুগুলো অবশ্যই লম্ব, তাহলে এইটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজকে পিথাগোরাস সাহেবকে কল দাও। দেখো এসি স্কয়ার, এই যে এসি স্কয়ার ইকুয়ালস টু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এই বুঝছো? এই দেখো পিথাগোরাস সাহেবকে কল দিলাম। এই যে অতিভুজ স্কয়ার, এটার স্কয়ার সমান এটার স্কয়ার প্লাস এটার স্কয়ার। বুঝতে পেরেছো? ওকে ফাইন। এইবার আমাকে বলো এই যে এসি স্কয়ার, এসি এর মান কত? 8, 8 কে স্কয়ার করে দিলে কত? 64। এবি স্কয়ার, এবি এর মান কত বলো তো? খেয়াল করে দেখো, এই যে এসি এর মান কত? 8, 8 কে স্কয়ার করে দিলে 64। এবার বলো এবি, এবি এর মান কত? এই দ্রুত এটা বাইরে বাইর করো, রাফ করো, এবি স্কয়ার, স্কয়ার করে দিলে তো রুট ওভার লিখতে হয় না, স্কয়ার করেছি রুট ওভার বাদ। তাহলে ভুজ দুটার বিয়োগফল 6 থেকে 2 গেলে 4, 4 কে স্কয়ার করলে 16 প্লাস
5 থেকে 1 বিয়োগ করলে 4, 4 কাজ করলে 16, 16 16 32। এই ab স্কয়ার মানে 32, এটা কে কে বুঝছো বলো? ab স্কয়ার মানে 32, কে কে বুঝছো? ab স্কয়ার মানে কত? 32। বোঝা গেছে? হ্যাঁ, ওকে ফাইন। এবার বলো bc স্কয়ার কি ব্যাপার, কে কল দেয়? একটু ওয়েট, খালি ক্লাসের মধ্যে কল আসে। হ্যাঁ দেখো, বিসি স্কয়ার, বিসি স্কয়ার যেহেতু স্কয়ার আছে তাহলে তো রুট ওভার দেওয়ার দরকার নাই, আমরা বিসি এর দৈর্ঘ্য বের করব, তো স্কয়ার থাকলে রুট ওভার দিতে হয় না। তাহলে এক্স মাইনাস 6 হোল স্কয়ার, এক্স মাইনাস 6 হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস 5 হোল স্কয়ার। এই যে আরেকটা সমীকরণ, তোমরা কি বুঝছো এই ম্যাথটা কত ইজি? এবার সমীকরণ সমাধান করো। দেখো 64 32 কাটাকাটি করলে এদিকে 32 থাকবে, এটাকে স্কয়ার করো। এক্স স্কয়ার মাইনাস 6 দুগুণে 12x প্লাস 6 6 36 ওয়াই স্কয়ার মাইনাস 5 দুগুণে 10y প্লাস 5 5 25। এইবার সমীকরণটাকে সুন্দর করে সাজাও, সব কিছুকে এক পাশে করো। ধরো সাজাও, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 12x, এটাকে বাম পাশে লিখতেছি, মাইনাস 12x মাইনাস 10y। এই পাশে আছে 36 আর 25, 36 আর 25 যোগ করলে হয় 61, 61 থেকে কাটাকাটি যাবে 32, তাহলে 61 থেকে 32 কাটাকাটি করে থাকে 27, তাহলে এই পাশে কি থাকবে খেয়াল করে দেখো, প্লাস 27, প্লাস 27, এই সরি 61 থেকে কত 32 কাটাকাটি করতেছে, তাহলে 29 থাকবে, সরি 29। এইবার খেয়াল করে দেখো, এই যে দুইটা সমীকরণ দেখো, 36 25 61, 61 থেকে 32 কাটাকাটি করলে 29 থাকবে। ঠিক আছে, এইবার বলো, আমি একটাকে ধরলাম 1 নং সমীকরণ, এটা 2 নং সমীকরণ। এইবার এই দুইটা যোগ করবো না বিয়োগ করবো বলো? আমার টার্গেট হচ্ছে x এবং y এর মান বের করা, তো এই দুইটা সমীকরণ যোগ করবো নাকি বিয়োগ করবো বলো? যোগ করবো নাকি বিয়োগ করবো? বিয়োগ করবো, ভেরি গুড। এই দুটো সমীকরণ আমরা কি করব খেয়াল করে দেখো, বিয়োগ করব, বিয়োগ করে ক্যালকুলেশন করব। আচ্ছা ওয়েট, এইবার দেখো আমি যদি বিয়োগ করি, বিয়োগ করলে কি আসতেছে খেয়াল করে দেখো। আচ্ছা ওয়েট, আমরা যদি একটু ওয়েট, শোনো, এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থাকতেছে, আচ্ছা অসুবিধা নাই, জাস্ট দেখো 1 নং থেকে 2 নং বিয়োগ করি, 1 নং থেকে 2 নং বিয়োগ করলে কাটাকাটি যাবে, 1 নং থেকে 2 নং বিয়োগ করি, বিয়োগ করলে দেখো এক্স স্কোয়ার কাটা, একবারে লিখবো, দেখো ওয়াই স্কোয়ার কি কাটা, এখানে মাইনাস 4x, মনে মনে চিন্তা করো, মাইনাস 4x থেকে মাইনাস 12x বিয়োগ হবে, তো বিয়োগ করলে মাইনাস মানে প্লাস হয়ে যাবে, তাহলে 12x এটা পজিটিভ এটা নেগেটিভ, থাকবে কত 8x। একইভাবে এখানে মাইনাস 2y, এটা মাইনাস মানে প্লাস হয়ে যাবে বিয়োগ করলে, তাহলে এখানে প্লাস 10 আর মাইনাস 2, এটাও হবে প্লাস 8y। এখানে মাইনাস 59, এটা বিয়োগ করলে প্লাস মানে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস 59 মাইনাস কত 29, কত হবে 88, মাইনাস 88। বুঝছো? এই বিয়োগটা মনে মনে কে কে বুঝছো একটু বলো তো? এই বিয়োগগুলো কিন্তু মনে মনে করতে হবে, নাহলে বড় হয়ে যাবে ক্যালকুলেশন। জাস্ট মনে মনে বিয়োগ করে দিছি, বিয়োগ করলে মাইনাসে মাইনাসে এটা প্লাস হবে, এটা প্লাস হবে, এটা মাইনাস হবে, তো মাইনাস 59 আরও মাইনাস 29, কত হবে মাইনাস 88। এবার এটাকে তুমি 8 দিয়ে ভাগ করো, 8 দিয়ে ভাগ করো, এক্স প্লাস ওয়াই মাইনাস 8 11 88। সুতরাং এতে তুমি এক্স এর মান অথবা ওয়াই এর মান বের করো, ধরো ওয়াই এর মান বের করলা, যে কোনো একটার মান বের করলেই হবে, 11 মাইনাস এক্স। এখন প্রতিস্থাপন পদ্ধতি, এই তোমাদেরকে মনে আছে ছোটবেলায় ওই যে প্রতিস্থাপন পদ্ধতি, কার কার মনে আছে যে এখান থেকে এক্স কিংবা ওয়াই এর মান বের করে 1 নং অথবা 2 নং যে কোনো একটা সমীকরণে বসায় দিলেই ম্যাথ শেষ। এই ক্যালকুলেশন কিন্তু শোনো, আমাদের বাকি ক্যালকুলেশন কিন্তু এটা 9 10 এর ক্যালকুলেশন। তুমি এখান থেকে চাইলে এক্স এর মান বের করে 1 নঙ্গে বসাইতে পারো, অথবা ওয়াই এর মান বের করে 1 নঙ্গে বসাইতে পারো, কাজ শেষ। বসাই দাও প্রতিস্থাপন পদ্ধতি, লিখো 1 নং সমীকরণে ওয়াই এর মান বসিয়ে পাই, করো করো ভাই, বাকিটা বাড়ির কাজ, এই ক্যালকুলেশন কিন্তু তোমার এই বয়সে করে দেওয়া লাগে না, তাও আমি করে দিচ্ছি। চলো, এই তো মুছে ফেললাম, 1 নং সমীকরণটা তো লাগবে। তুমি 1 নং সমীকরণেও বসাইতে পারো ভ্যালু, কিংবা 2 নং সমীকরণেও বসাইতে পারো। আমি 1 নঙ্গে বসাই, লিখো ওয়াই এর মান যে কোনো একটাতে বসাইলেই হবে, 1 নং এ বসিয়ে ওয়াই এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই এর মান কত 11 মাইনাস এক্স, তাহলে 11 মাইনাস এক্স হোল স্কোয়ার মাইনাস 4x মাইনাস 2y 2 ইন্টু
11 মাইনাস এক্স মাইনাস 59 ইকুয়ালস টু 0। আচ্ছা এইবার আমাকে বলো, এই যে এটা সমীকরণ, একটা সমীকরণ, এই সমীকরণে আননোন কয়টা বলো? এই যে একটা সমীকরণ, এই সমীকরণে অজানা রাশি কয়টা? শুধুমাত্র একটা, শুধুমাত্র এক্স। তাহলে এইবার এটা সমাধান করলে আমরা কি পেয়ে যাবো? এক্স এর মান পেয়ে যাবো। দেখছো অনেক ইজি। এবার এটা সমাধান করে বলো এক্স এর মান কত আসছে, এইটা ক্যালকুলেশন করে বলো এক্স এর মান কত আসে। দেখো করো, এক্স স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, 21 কে স্কোয়ার করলে 121 মাইনাস 11 দুগুণে 22x আর মাইনাস এক্স, মানে এটা স্কোয়ার করলে তো প্লাস এক্স স্কোয়ার হবে, এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস 4x মাইনাস 11 দুগুণে 22 মাইনাসে মাইনাসে প্লাস 2x মাইনাস 59 সমান 0। এইবার ক্যালকুলেশন করে দেখো কি হয়। এই যে এক্স স্কোয়ার, এই যে এক্স স্কোয়ার, 2x স্কোয়ার, এই যে মাইনাস 22x, দেখো এখানে মাইনাস 22x, এখানে মাইনাস 4x মানে মাইনাস 26x, আর এখানে প্লাস 2x মানে 26 থেকে মাইনাস 26 প্লাস 2 মানে মাইনাস 24, মাইনাস 24x। তারপরে খেয়াল করে দেখো এখানে 121 থেকে এখানে 121 আর এখানে 22 বিয়োগ, 121 থেকে যদি 22 বিয়োগ হয় কত থাকবে? 99। তারপর 99 থেকে আরও 59 বিয়োগ, তাহলে কত? 40। এইবার এটা ডিরেক্ট ক্যালকুলেটর বসায় দাও, অথবা তুমি আগে 2 দিয়ে ভাগ করে নিতে পারো। এক্স স্কোয়ার মাইনাস 12x প্লাস 20, এই যে দেখো এটা ডিরেক্ট ক্যালকুলেটরে বসাও, মিডিল ফ্যাক্টর করে দেখাইতে হবে না। শোনো এইচএসসি পরীক্ষায় মিডিল ফ্যাক্টর করে ক্যালকুলেশন করে দেখাইতে হয় না, তুমি ডিরেক্ট ক্যালকুলেটরে বসাও, ডিরেক্ট ক্যালকুলেটরে বসে বলো কত আসে। এটা কত আসবে? -10 -2। তুমি যদি মিডিল ফ্যাক্টর করো, তুমি যদি এটাকে মিডিল ফ্যাক্টর করো কত হবে? দেখো মিডিল ফ্যাক্টর করে দেখাই। -10, দেখো এক্স স্কোয়ার মাইনাস 10x মাইনাস 2x মাইনাস 12 প্লাস 20, তাহলে কত হবে? দেখো এখান থেকে যদি আমি এক্স কমন নিই এক্স মাইনাস 10, আর এখানে যদি মাইনাস কমন এক্স মাইনাস 10, তাহলে এক্স মাইনাস 2 কমন নিই এক্স মাইনাস 2। বুঝছো? তাহলে এইটা সমান 0 হলে এক্স সমান 10, সুতরাং এক্স ইকুয়ালস টু এখান থেকে 10, এখান থেকে 2, ধরো 2,10 অথবা 10,2 যেটাই লিখো না কেন। বলো এক্স এর এই দুইটা মান কার কার আসছে? এক্স এর এই দুইটা মান পাইছো? হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা এইবার ওয়াই এর মানটা বাইর করে ফেলো। আচ্ছা ওয়াই সমান জানি কত ছিল? খুবই ইজি ম্যাথ, কিন্তু ক্যালকুলেশনটা একটু বড়, বাট ক্যালকুলেশন থেকে ভয় পায়ও না। দেখো ওয়াই সমান ছিল 11 মাইনাস এক্স, ওয়াই সমান ছিল 11 মাইনাস এক্স। এইবার দেখো এক্স ইকুয়ালস টু 2 হলে লিখো, এক্স ইকুয়ালস টু 2 হলে ওয়াই সমান কত? 11 থেকে 2 বিয়োগ করলে 9। আবার এক্স সমান 10 হলে ওয়াই সমান কত? 11 থেকে 10 বিয়োগ করলে 1। তার মানে একটা বিন্দু খেয়াল করে দেখো, একটা বিন্দু হবে 2,9, একটা বিন্দু হবে এই যে দেখো 2,9, আর একটা হবে 10,1। তো এই দুইটাই হচ্ছে বাকি দুইটা বিন্দু। বুঝছো? আমি বলছিলাম না যে একসাথে দুইটা উত্তর বেরোবে। তোমার অটোমেটিক তুমি যে কোনো একটা বাইর করতে যাও, অন্য একটা বোনাস দিবে তোমাকে। মনে করো যে তোমার ইচ্ছা, তুমি এইটাকে ধরলা 2,9, এটাকে ধরলা 2,9, তাহলে ওইটা কত হবে? 10,1। কে কে বুঝছো বলো? অথবা কারো যদি ইচ্ছা হয় আমি এটাকে ধরবো 10,1, এটাকে 2,9, কোনো সমস্যা নাই, দুইটা বিন্দু পাইলেই হবে। তুমি বলবা যে অপর বাহুর প্রান্তদ্বয় লিখবা, পরীক্ষায় লিখবা এভাবে, অপর বাহুর প্রান্তদ্বয় কি? অপর বাহুর প্রান্তদ্বয় 2,9 এবং 10,1। কে কে বুঝছো বলো? যে ভাইয়া আমাদের কর্ণের দৈর্ঘ্য কিন্তু সমান, এসি কর্ণের দৈর্ঘ্য 8, বিডি কর্ণের দৈর্ঘ্য 8, যেহেতু সমান এই জন্যে তুমি একটা বিন্দু বের করতে গেলে আরেকটা অটোমেটিক আসবে, দ্বিঘাত সমীকরণ আসবে। দ্বিঘাত সমীকরণ সমাধান করলে, এই বিশ্বাস না হলে ওয়েট, মনে করো কারো বিশ্বাস হচ্ছে না যে ভাই ওইটা কি 10,1 হবে, তুমি এই তিনটা বিন্দু মনে মনে চিন্তা করো। মনে আছে গত ক্লাসে পড়াইছিলাম শর্টকাট? ধরো এই তিনটা বিন্দু স্থানাঙ্ক তুমি পাইছো, এবার তুমি মনে মনে শর্টকাট দিয়ে এটা বের করো। এই দেখো কাছের দুইটার ভুজ যোগ 2 আর 2, এই ভুল হয়েছে তো, মিলতেছে না তো, কি ব্যাপার? কাছের দুইটার ভুজ যোগ 2 2 4, দূরেরটা বিয়োগ, এটা তো -6 হওয়ার কথা নাকি? এই এটা কি ভুল হয়েছে নাকি? কাছের দুইটার ভুজ যোগ দূরেরটা বিয়োগ, ওটা তো 10,1 হচ্ছে না শর্টকাট দিয়ে করলে। আচ্ছা এই উত্তর কি ঠিক আছে? ওয়েট, এটার উত্তর কি ঠিক আছে?
উত্তর কি ঠিক আছে? ওয়েট ওয়েট ওয়েট, ওয়েট ওয়েট ওয়েট, আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি বুঝছি, এই একটু ভুল হইছে, একটু ভুল হইছে, শোনো। এই যে দুইটা বিন্দু, একটু ভুল হয়ে গেছে। এই দুইটা বিন্দু এরা না, এরা না, ডি বিন্দু। আমি তো বেশি আবেগে বেশি বলে ফেলছি। দেখো এই যে দুইটা বিন্দু, শোনো, এই দুইটা বিন্দু হচ্ছে সি বিন্দুর স্থানাঙ্ক। এখানে সি বিন্দু দুইটা পসিবল। তো অনেক বড় ভুল বলে ফেললাম। শোনো আমার কথা শোনো, এই যে দুইটা বিন্দু আসছে না, 2,9 10,1, এই দুইটাই সি বিন্দু স্থানাঙ্ক। তুমি বলো তো দুইটা কেমনে পসিবল? ওয়েট, সি এইটা অথবা অথবা 2,9 অথবা 10,1, এই দুইটাই সি বিন্দু। আমরা তো এটা সি বিন্দুর জন্যই সমাধান করছি। শোনো, আমরা এক্সই কাকে ধরছিলাম? আমরা এক্সই ধরছিলাম সি বিন্দুর স্থানাঙ্ককে। তাহলে এক্স এবং ওয়াই এর যে মান আসছে এইগুলো তো সি বিন্দুর স্থানাঙ্ক। এখন সি বিন্দুর স্থানাঙ্ক দুইটা কেমনে? কারণ দেখো, এই যে এ বিন্দু এবং বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া, তোমাকে বাকি দুইটা বিন্দুর স্থানাঙ্ক বাইর করতে বলছে। তো আয়তক্ষেত্র একটা হইতে পারে ডান দিকে, একটা হইতে পারে বাম দিকে। এই বুঝছো কিনা দেখো, ভালো মতো দেখো। তোমাকে আয়তক্ষেত্রের একটা বাহুর দুইটা প্রান্তবিন্দু দেওয়া, ভালো মতো বোঝো। সি বিন্দু কিন্তু একটা ডান দিকেও হইতে পারে, একটা বাম দিকেও হইতে পারে। যদিও আমরা আঁকাইছি একটা, কে কে বুঝছো? তার মানে একটা সি বিন্দু হবে 2,9, ধরো এটা যদি ডানে হয়, আর একটা 10,1, এটা হবে বামে। বুঝছো ঘটনা? তোমার পরীক্ষার হলে নতুন করে চিত্র আঁকাইতে হবে না ভাইয়া। বাট একটা আয়তক্ষেত্রে যদি একটা বাহুর দুইটা প্রান্তবিন্দু দেওয়া থাকে, তার মানে এখানে দুইটা আয়তক্ষেত্র পসিবল, একটা ডানে একটা বামে। তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক দুইটা হবে, আবার ডি বিন্দুও দুইটা হবে। এখন ডি বিন্দুর স্থানাঙ্ক শর্টকাট দিয়ে বাইর করবো। এই যে এইবার ডি বিন্দুর স্থানাঙ্ক কি করব? শর্টকাট দিয়ে বাইর করবো। কারণ কি ভাই, এই ম্যাথ অলরেডি অনেক বড় হয়ে গেছে, এই ম্যাথ অলরেডি অনেক বড় হয়ে গেছে। তো তুমি যদি ডি বিন্দুর স্থানাঙ্ক শর্টকাট দিয়ে বাইর করো, কোনো সমস্যা নাই। এইবার দেখো, শোনো, তোমার এইদিকে আর একটা চিত্র আঁকার দরকার নাই, চিত্র একটা আঁকাইলেই হবে, তুমি নিজে বুঝতে পারলেই হবে। এইবার দেখো, ডি বিন্দুর স্থানাঙ্ক শর্টকাট দিয়ে বের করবো। কাছের দুইটা ভুজ যোগ, 2 আর 2 যোগ করলে 4, দূরেরটার ভুজ বিয়োগ, 4 থেকে 6 বিয়োগ করলে -2, কমা কোটির বেলায়ও সেম, 1 আর 9 যোগ করলে 10, 10 থেকে 5 বিয়োগ করলে 5। তাইলে সি বিন্দুর স্থানাঙ্ক যখন 2,9, তখন ডি বিন্দুর স্থানাঙ্ক -2,5। আবার যদি সি বিন্দুর স্থানাঙ্ক 10,1 হয়, তাহলে এবার দেখো, ভুজ দুইটা যোগ কাছের দুইটার, 2 আর 10 যোগ করলে 12, 12 থেকে 6 বিয়োগ করলে 6, কমা কোটির বেলায় দেখো 1 আর 1 যোগ করলে 2, 2 থেকে 5 বিয়োগ করলে -3। এবার বলো কয়জন বুঝছো? সত্যি করে বলো, পুরা লজিকটা বুঝছো? যে ভাই আমরা যে সি বিন্দুর স্থানাঙ্ক বাইর করতেছি, আমরা তো এক্সই ধরছিলাম সি বিন্দুর স্থানাঙ্ককে। কাজে এক্স এবং ওয়াই এর মান দিয়ে আমরা যে দুইটা বিন্দু পাইছি, এই দুইটা আসলে সি বিন্দুর স্থানাঙ্ক। একটা হইতে পারে ডান দিকে, একটা হইতে পারে বাম দিকে। তো সি বিন্দুর স্থানাঙ্ক যখন 2,9, তখন ডি বিন্দুর স্থানাঙ্ক -2,5। আর সি বিন্দুর স্থানাঙ্ক যখন 10,1, তখন ডি বিন্দুর স্থানাঙ্ক 6,-3। এইবার বলো কয়জন বুঝছো? সবাই বুঝছো যে ভাই একটা আয়তক্ষেত্রের একটা বাহুর দুইটা প্রান্তবিন্দু দেওয়া থাকলে, অপর বাহুর দুইটা প্রান্তবিন্দু আসলে এই দিকে হইতে পারে দুইটা, ধরো যে এই দুইটা, আবার এই দিকে হইতে পারে আরো দুইটা। ধরো এই দুইটা হচ্ছে যে এরা, এই যে 10,1 আর 6,-3। বাট পরীক্ষার হলে তোমার এই দিকে চিত্র আঁকাইতে হবে না, জাস্ট বলে দিলেই হবে যে অপর প্রান্তবিন্দু দ্বয়, একটা বিন্দু মনে করো যে 2,9, অথবা তুমি এভাবে লিখবা। তাহলে অপর প্রান্তবিন্দুর স্থানাঙ্ক হবে, ধরো যে সি বিন্দুর স্থানাঙ্ক 2,9 অথবা 10,1, এবং ডি বিন্দুর স্থানাঙ্ক -2,5 অথবা 6,-3। কাজ শেষ। ওকে, ডি বিন্দু কেমনে বের করেছেন? এটা শর্টকাট। এই যে আসামি পাইছি। ডি বিন্দু স্থানাঙ্ক কেমনে বের করছি, এটা যারা বুঝতেছো না, তোমরা গত ক্লাস করো নাই। তো গত ক্লাস না করে তোমরা আজকে ক্লাস কেন করতে আসছো বলো? এইভাবে পড়লে কিন্তু তোমার নিজেদের ক্ষতি। দেখবো যে তোমার কনফিডেন্স নষ্ট হচ্ছে, তোমার মনে হবে বাকি সবাই বুঝতেছে, তুমি বুঝতেছো না। কিন্তু কারণ কি? তুমি আগের ক্লাস করো নাই। ভাই সামান্তরিক কিংবা আয়ত কিংবা রম্বস কিংবা বর্গের তিনটা বিন্দুর স্থানাঙ্ক যদি জানি,
তাহলে চতুর্থ শীর্ষবিন্দু বের করার বুদ্ধি হচ্ছে কাছের দুইটার ভুজ যোগ, 2 আর 2 যোগ করলে 4, দূরেরটা বিয়োগ, 4 থেকে 6 বিয়োগ করলে -2। কোটির বেলায় 1 আর 9 যোগ করলে 10, 10 থেকে দূরেরটার কোটি 5 বিয়োগ করলে হয় 5। একইভাবে যখন স্থির বিন্দুর স্থানাঙ্ক 10,1, কাছের দুটার ভুজ যোগ, 2 আর 10 যোগ করলে 12, 12 থেকে 6 বিয়োগ, দূরেরটা বিয়োগ, 12 থেকে 6 বিয়োগ করলে 6 হয়। কোটির বেলায় 1 আর 1 যোগ করলে 2, 2 থেকে দূরেরটার কোটি মানে বিপরীত বিন্দুর কোটি বিয়োগ করো, 2 থেকে 5 বিয়োগ করলে -3। এই ডি বিন্দু সবাই বুঝছো বলো? ডি বিন্দু সবাই বুঝছো? হ্যাঁ, ওকে, ভেরি গুড, ঠিক আছে। এইবার চলো আমরা পরবর্তী প্রশ্নে যাই। এখন সিমিলার আরেকটা মেথ, এইটা বাড়ির কাজ দিব, প্রশ্নটা পড়ো। বর্গের একটি কর্ণের প্রান্ত বিন্দু, এটা বেশি সহজ হয়ে যাবে, এটা আগেরটা তুলনায় অনেক সহজ, এটা বাড়ির কাজ দেব। অপর কর্ণের প্রান্ত তো নির্ণয় করো। তোমরা প্রশ্নটা তোলো, আমি চিত্রটা আঁকাচ্ছি। প্রশ্নটা তোলো। ধরো একটা বর্গক্ষেত্র, নাম ধরো ABCD, ABCD। তোমাকে বলছে একটি কর্ণের দুইটা প্রান্তবিন্দু দেওয়া, ধরো যে কোনো একটা কর্ণ, ধরো এসি কর্ণের দুইটা প্রান্তবিন্দু দেওয়া। তার মানে এ বিন্দুর স্থানাঙ্ককে ধরলাম 5,0 আর সি বিন্দুর স্থানাঙ্ককে ধরলাম 9,4। তোমাকে বলছে বি বিন্দু এবং ডি বিন্দুর স্থানাঙ্ক বের করতে। প্রশ্নটা ভালো মতো পড়ো এবং চিত্রটা দেখো। একটা বর্গের কর্ণের দুইটা প্রান্তবিন্দু দেওয়া, একটা এ ধরলে একটা সি ধরতে হবে, অথবা একটাকে বি ধরলে একটা ডি ধরতে হবে। আমি ধরলাম এ এবং সি দেওয়া, বের করতে হবে বি এবং ডি। এইবার আমাকে তোমরা বলো এইখানে কয়টা বর্গক্ষেত্র পসিবল? যখন একটা কর্ণের দুইটা প্রান্তবিন্দু দেওয়া থাকবে তখন কিন্তু শুধুমাত্র একটাই বর্গ আঁকাইতে পারবা। খেয়াল করে দেখো, এই যে একটাই, আর কিন্তু পসিবল না। আমার কথা বুঝছো? যখন তোমাকে বলবে যে একটা কর্ণের দুইটা প্রান্তবিন্দু দেওয়া, তখন বর্গক্ষেত্র একটাই হবে, দুইটা পসিবল না। কিন্তু যখন বলবে যে একটা বাহুর দুইটা প্রান্তবিন্দু, মনে করো যে একটা বাহুর দুইটা প্রান্তবিন্দু দেওয়া, তখন এইদিকে একটা আয়তক্ষেত্র হইতে পারে, এইদিকে একটা আয়তক্ষেত্র হইতে পারে। বর্গের ক্ষেত্রেও সেম। যদি মনে করো যে এই দুইটা বিন্দু দেওয়া, একটা বাহুর দুইটা প্রান্তবিন্দু, এইটা দেওয়া, তাহলে এদিকে একটা বর্গ হইতে পারে, এইদিকে একটা বর্গ। কিন্তু যখন কর্ণ দেওয়া, তুমি আগাইতে পারবা বলো? এই যে কর্ণ, এইটাকে কর্ণ ধরে তুমি দুইটা বর্গক্ষেত্র আগাইতে পারবা বলো? পারবা না। যখন কর্ণের দুইটা বিন্দু ফিক্স করা, তখন তুমি চাইলেও দুইটা বর্গক্ষেত্র আগাইতে পারবা না, একটাই বর্গ হবে। কাজে এখানে উত্তর দুইটা করে আসার সুযোগ নাই। ওকে, সেম। তাহলে এখানে খেয়াল করে দেখো, ধরো এডি এসি, এখানে উত্তর খেয়াল করে দেখো। মনে করো যে এসি সমান কত, এটা কত লিখো, অথবা তুমি এখানে না লিখে ভ্যালু বাইর করো, অসুবিধা নেই। ভ্যালু বাইর করো যে এসি কোণের দৈর্ঘ্য কত বলো? এসি কোণের দৈর্ঘ্য বাইর করো। এটা হাউস ওয়াইফ দিব, বাড়ির কাজ। হ্যাঁ, এই তানভীর আহমেদ তোমার প্রশ্নের উত্তর দিছি, তানভীর আহমেদ তোমার প্রশ্নের উত্তর দিছি। তুমি একটু মনোযোগ দিয়ে শোনো যে আগের ম্যাথটায় জিজ্ঞেস করছো যে সি বিন্দুর স্থানাঙ্ক দুইটা কেমনে, একটা ডানে হইতে পারে, একটা বামে হইতে পারে। যখন একটা বাহুর দুইটা প্রান্তবিন্দু দেওয়া থাকবে, সেটা হোক আয়তক্ষেত্র বা রম্বস বা সামান্তরিক, যেটাই হোক না কেন, তখন ডান পাশে একটা চিত্র পসিবল, বাম পাশে একটা চিত্র পসিবল। এই জন্য সি বিন্দুর স্থানাঙ্ক আসবে দুইটা। আমরা যে সি বিন্দুর স্থানাঙ্ককে x,y ধরছিলাম, এই x,y এর যে ভ্যালু, এই দুইটা বিন্দুই আসলে সি বিন্দুর স্থানাঙ্ক, একটা ডানে একটা বামে। তারপর সি বিন্দুর স্থানাঙ্ক 2,9, এই স্থানাঙ্কের জন্য ডি বিন্দুর স্থানাঙ্ক আসবে -2,5, আর 10,1 এর জন্য আসবে 6,-3। এটা নিয়ে কনফিউশন হওয়ার আর কোনো সুযোগ নেই। এইবার খেয়াল করে দেখো, এইবার আমি এটাকে ধরলাম x,y, ধরো বি বিন্দু। এইবার আমি বি বিন্দুর স্থানাঙ্ককে ধরলাম x,y। এইবার দুইটা শর্ত। প্রথম শর্ত কি? আচ্ছা আমি কি বলতে পারি বলো তো? এটা দুইটা শর্ত লাগবে। x এবং y এর স্থানাঙ্ক বের করার জন্য দুইটা আননোন, দুইটা সমীকরণ লাগবে। আমি কি বলতে পারি যে বর্গক্ষেত্রের বেলায় দুইটা বাহু সমান, ধরো AB সমান BC, এটা বলতে পারি বলো? AB এবং BC সমান, আবার AC এর দৈর্ঘ্য কিন্তু জানি। আচ্ছা এটা পরে লিখতেছি, AC এর দৈর্ঘ্য কত বাইর করতেছি পরে, দেখো আগে। AB সমান BC, তাহলে AB স্কয়ার সমান BC স্কয়ার, স্কয়ার করে দিই। উভয় পক্ষকে স্কয়ার করে দিছি, কেন? স্কয়ার করে দিলে রুট ওভার লিখতে হবে না, একটা লাইন কমে গেল। তাহলে AB স্কয়ার x - 5 হোল স্কয়ার, x - 5 হোল স্কয়ার প্লাস y - 0 হোল স্কয়ার মানে y স্কয়ার, BC স্কয়ার
এক্স মাইনাস 9 হোল স্কোয়ার, এক্স মাইনাস 9, এটা করে দিই, দেখো বাড়ির কাজ না দিয়ে বুঝাই দিই। ওয়াই মাইনাস 4 হোল স্কোয়ার, দেখো ওয়াই মাইনাস 4 হোল স্কোয়ার। দেখো এবার কি আসে, এক্স স্কোয়ার মাইনাস 5 দুগুণে 10x, 5 দুগুণে 10x প্লাস 25 প্লাস ওয়াই স্কোয়ার সমান এক্স স্কোয়ার মাইনাস 9 দুগুণে 18x প্লাস 9 নং 81 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4 দুগুণে 8x প্লাস 4 4 16। দেখো এবার কাটাকুটি গিয়ে কী হয়, এক্স স্কোয়ার কাটা, ওয়াই স্কোয়ার কাটা, এখানে আছে মাইনাস 10x, এখানে মাইনাস 18x, কাটাকাটিকে থাকবে -8, এই পাশে এসে +8 হয়ে যাবে। তারপর এখানে কি থাকতেছে দেখো, এই কি ব্যাপার, এটা এক্স লিখছি কেন, এটা তো ওয়াই, এটা তো -8y, এটা এক্স কেমন হলো, -4 দুগুণে 8y। দেখো এইবার খেয়াল করে দেখো, এখানে -8y বাম পাশে এসে প্লাস হয়ে যাবে, বাম পাশে এসে হবে +8y। তারপরে দেখো এখানে 25 আর এখানে কত, 81 আর 16, দেখো 81 আর 16 যোগ করলে কত, 97। 97 থেকে 25 বিয়োগ করো, 97 থেকে 25 বিয়োগ করলে কত হয় খেয়াল করে দেখো, 72। 97 থেকে 25 বিয়োগ করলে 72 হয়। তাহলে 8 দিয়ে ভাগ করো, এক্স প্লাস ওয়াই, 8 নং 72, এখান থেকে এক্স কিংবা ওয়াই যে কোনো একটার মান বের করে রাখো। ধরো তুমি ওয়াই বের করলা, ওয়াই সমান কি, -9 - x, -9 - x, তুমি একটা মান এখান থেকে বের করে রাখলা। এইবার আরেকটা সমীকরণ কোত্থেকে আসবে বলো, আরেকটা সমীকরণ আসবে এই যে পিথাগোরাস। ভাই বর্গের ক্ষেত্রেও তো আমরা জানি যে বর্গের ক্ষেত্রে এটা কি লম্ব, তাইলে আমরা বলতে পারি এসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এবার বাকি ক্যালকুলেশনটা পারবা না, হুবহু আগের ম্যাথের মতো বলো, আমি অ্যান্সারগুলো বলে দিচ্ছি নাকি বলো। এই যে এসি স্কয়ার ইকুয়ালস টু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, এসি এর দৈর্ঘ্য বাইর করবা, এই যে এসি, আচ্ছা হ্যাঁ এটা -72 হবে, সরি এটা তো এই পাশে ছিল, তাহলে এই বাম পাশে এসে মাইনাস হবে, সরি -72, দেখো -72x, সরি শুধু 72, এটা হবে -9, ওই পাশে গেলে হবে 9 - x। তো ঠিক আছে, একইভাবে আমি উত্তরগুলো লিখে দিচ্ছি, তোমরা বাসায় ক্যালকুলেশন করবা, দাঁড়াও আমি উত্তরগুলো লিখে দিচ্ছি। এটা ক্যালকুলেশন করেছি, ধরো এটা একটা সমীকরণ আসবে, ধরো আচ্ছা করেই দিই, চলো করেই ফেলি। এসি স্কয়ার মান বের করো, এসি স্কয়ার 9 থেকে, যেহেতু স্কয়ার আছে রুট ওভার দিতে হবে না, 9 থেকে 5 বিয়োগ করলে 4, 4 কে স্কয়ার করলে 16, 4 কে স্কয়ার করলে 16 প্লাস 4 - 0, 4 কে স্কয়ার করলে 16 ইকুয়ালস টু এবি স্কয়ারের মান কত, x - 5 হোল স্কয়ার, x - 5 হোল স্কয়ার প্লাস, ধুর খালি কল আসতেছে, ওয়েট, হ্যাঁ x - 5 হোল স্কয়ার, এবি স্কয়ার, x - 5 হোল স্কয়ার, y - 0 হোল স্কয়ার মানে y স্কয়ার প্লাস বিসি স্কয়ার, দেখো x - 9 হোল স্কয়ার প্লাস y - 4 হোল স্কয়ার। এইবার ক্যালকুলেশন করো এবং এই সমীকরণে y এর মান বসায় দাও, ক্যালকুলেশন করে এই সমীকরণে y এর মান বসায় দাও, দেখবা ভ্যালু চলে আসছে। দেখো কি আসে, 16 16 32, এখানে কত আসবে দেখো, এক্স স্কয়ার মাইনাস 5 দুগুণে 10x প্লাস 5 5 এ 25 প্লাস ওয়াই স্কয়ার প্লাস x - 9 হোল স্কয়ার, x স্কয়ার -9 দুগুণে 18x প্লাস 9 নং 81 প্লাস y - 4 হোল স্কয়ার, y স্কয়ার মাইনাস 4 দুগুণে 8y প্লাস 4 4 এ 16। তো দেখো কি থাকতেছে, x স্কয়ার আর x স্কয়ার যোগ করলে 2x স্কয়ার এক পাশে লিখি, তারপরে y স্কয়ার আর y স্কয়ার যোগ করলে 2y স্কয়ার প্লাস 2y স্কয়ার, তারপরে দেখো -10x আর এখানে -18x, তাহলে -28x, তারপরে এখানে তো y নাই, এখানে -8y, এবং এখানে দেখো 81 আর 16, আর কিছু আছে, হ্যাঁ 25 যোগ করো, 25 আর 16 যোগ করলে কত, 41 আর 81, 41 আর 81 যোগ করলে 122,
তাই না? তো 122 থেকে যদি 32 বিয়োগ করি 90 কত থাকে? 122 থেকে 32 বিয়োগ করে 90 থাকে। এই হিসাব ঠিক আছে তো? -90, এই পাশে আইসা -90 হবে। তোমরা ক্যালকুলেটর দিয়ে হিসাব করো, কোনো সমস্যা নেই। এইবার এখানে তুমি আগে 2 দিয়ে ভাগ করে নিতে পারো। 2 দিয়ে ভাগ করলে x² + y² -14 -4 -45 2 দিয়ে ভাগ করছি। এবার এখানে y এর মান বসায় দাও। মান বসায় বলো কত আসে। এবার এখানে y এর মান বসাও। 9 - x² + y², y এর মান তো বসাবো তো, y এর মান আমি x এর জায়গায় বসাই দিচ্ছি। y এর মান বসাইতে হবে x² + y এর মান হচ্ছে 9 - x² -14x -4 ইন্টু y এর জায়গায় বসবে 9 - x -45 = 0। এইবার ক্যালকুলেশন করে দেখো। এইবার এখানে আননোন আছে একটা, +90 হবে কেন? ও আচ্ছা, ধুর, আজকে তো খালি উল্টাপাল্টা করে বলতেছি। এটা আমি মানে এই পাশে লিখছি। হ্যাঁ দেখো, ওকে ফাইন, চলো এরপরে আমরা ক্যালকুলেশনটা করি। x² + 9 × 81 মাইনাস 9 × 2 = 18x প্লাস x² -14x মাইনাস 4 নং 36 মাইনাস +4x প্লাস 45 = 0। তাহলে এইবার দেখো কি থাকতেছে, x² আর x² যোগ করলে 2x² -18 -14 -32 +4 মানে -28 -28x। তারপরে আর কি আছে, 81 আর 45 যোগ করলে কত? 120 126 থেকে 36 বিয়োগ করলে কত? 90 প্লাস 90 = 0। এবার এটা ডিরেক্ট ক্যালকুলেটরে বসাও। তুমি 2 দিয়ে ভাগ করে নিতে পারো, দাঁড়াও 2 দিয়ে ভাগ করে দেই, অথবা ডিরেক্ট ক্যালকুলেটরে বসাই দাও। পরীক্ষা হলে এগুলো ক্যালকুলেশন দেখাইতে হবে না, ডিরেক্ট ক্যালকুলেটরে বসাই দিলে ভ্যালু চলে আসবে। x² -14x প্লাস 2 দিয়ে ভাগ করতেছি প্লাস 45। এটা ডিরেক্ট ক্যালকুলেটরে বসাও, বসে বলো ভ্যালু কত আসে। আমার ক্যালকুলেটর কোথায়? ধুর, ক্যালকুলেটর তো পাচ্ছি না। আচ্ছা, মিডল ফ্যাক্টর করো, কত হবে? 14 45 5 নং 45 তাহলে একটা হবে -9 -5, তাহলে x - 9 x - 5 x - 9 = 0 হলে x মান 9, y - 5 = 0 হলে x মান 9,5। সুতরাং x = 9,5। ওকে ফাইন, সুন্দর। এইবার দেখো x এর মান বসায় বলো y এর মান কি কি আসে। এই y সমান কি ছিল? ওয়েট, y সমান ছিল 9 - x। তোমরা পরীক্ষার হলে এটা ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে করে ফেলবা। y এর মান ছিল 9 - x। দেখো y সমান 9 - x, তাহলে x সমান 5 হলে y সমান 9 - 5 মানে 4। আবার x সমান 9 হলে y সমান 0। তার মানে দুইটা বিন্দু আসছে, একটা 5,4 আর একটা 9,0। দেখো, একটা 5,4 আর একটা 9,0। এইবার আমাকে তোমরা বলবা, শোনো ভালো মতো মনোযোগ দিয়ে শোনো, যখন একটা আয়তক্ষেত্র কিংবা একটা বর্গক্ষেত্র কিংবা একটা সামান্তরিক, এই টাইপের ম্যাথগুলো আসলে আয়তক্ষেত্র কিংবা বর্গ দিয়েই আসবে। কারণ কি? কারণ আয়তক্ষেত্র এবং বর্গের বেলায় এটা সমকোণ হয়, সামান্তরিকের বেলায় সমকোণ হয় না। ঠিক আছে, এখন শোনো, আয়তক্ষেত্র কিংবা বর্গের যদি একটা বাহুর প্রান্তবিন্দু দেওয়া থাকে, তাহলে এদিকে একটা হবে, এদিকে আরেকটা হবে, মানে প্রত্যেকটা বিন্দুর 2টা করে স্থানাঙ্ক আসবে। ঠিক আছে, কিন্তু যখন কিনা একটা কর্ণ দেওয়া থাকবে, ভালো মতো শোনো, যখন একটা কর্ণের 2টা প্রান্তবিন্দু দেওয়া থাকবে তখন কিন্তু 2টা পসিবল না। তো আমাকে তোমরা বলো, এই যে বি বিন্দুর স্থানাঙ্ক আমরা বের করলাম, বি বিন্দুর স্থানাঙ্ক কি 2টা হওয়া পসিবল? বলো, একটা হচ্ছে 5,4 আর একটা 9,0 পসিবল? বলো, পসিবল না। তার মানে কি? মানে হচ্ছে এখানে যে কোনো একটা বি হইলে আরেকটা হবে ডি। বুঝছো ঘটনা? তুমি যদি বি ধরো, ওয়েট, তুমি কোনো ক্যালকুলেশন করো না, লেখো না, আগে আমি কি করি দেখো। তুমি মনে করো যে বি এর মান ধরলা 5,4, শোনো, তুমি বি এর মান ধরলা কি 5,4, আর কিছু লেখো না, তুমি ধরো বি এর মান ধরলা 5,4, খেয়াল করে দেখো। তাহলে এখন 3টা বিন্দুর স্থানাঙ্ক জানি,
শর্টকাট ইউজ করে চতুর্থ বিন্দু বাইর করো, বাইর করে দেখবে এটা আসছে। বিশ্বাস না হলে করো, দেখো তুমি বি বিন্দুর স্থানাঙ্ক এই দুইটা নিতে পারবা না, যে কোনো একটা নিতে হবে। হয় 5,4 নিতে পারবা অথবা 9,0 করে দেখো, সুন্দর ঘটনা ঘটবে যে তুমি যদি বি বিন্দুর স্থানাঙ্ক 5,4 ধরো, শর্টকাট ইউজ করে ডি বিন্দুর স্থানাঙ্ক বাইর করো, দেখবা আসছে 9,0। বিশ্বাস না হলে দেখো, 5 আর 9 যোগ করলে 14, 14 থেকে 5 বিয়োগ, 14 থেকে 5 বিয়োগ করলে 9, কমা কোটির বেলায় কোটি দুইটা যোগ, কাছের দুইটা যোগ, 0 আর 4 যোগ করলে 4, 4 থেকে 4 বিয়োগ করলে 0। কে বুঝছো ঘটনা? তার মানে উত্তর হচ্ছে আসলে এই দুইটা বিন্দু। কেউ যদি বি বিন্দুকে নেয় 5,4, তাহলে ডি বিন্দু আসবে 9,0। এখন কারো ইচ্ছা হইলো যে না ভাই আমি বি বিন্দু 5,4 নিব না, মানুষের তো ইচ্ছা হইতে পারে যে ভাই আমি নিব 9,0, আমি বি বিন্দু নিব 9,0। এবার কি হবে বলো তো? তুমি যদি বি বিন্দুকে 5,4 না নিয়ে 9,0 নেও, তাহলে তখন ডি বিন্দু আসবে। বিশ্বাস না হলে চেক করো, দেখো এই যে দেখো 5 আর 9 যোগ করলে 14, 14 থেকে 9 বিয়োগ করো 5, 0 এবং 4 যোগ করলে 4, 4 থেকে 0 বিয়োগ করো 4। ঘটনা বুঝছো? তার মানে এরা দুইটাই নির্ণয় বিন্দু। তোমাকে যখন বলবে যে অপর কর্ণের প্রান্তদ্বয় নির্ণয় করো, তাহলে অপর কর্ণের প্রান্তদ্বয় হচ্ছে এরা, লিখবা শেষ। তোমার এত কিছু দেখাইতে হবে না পরীক্ষার হলে। শোনো, তুমি পরীক্ষার হলে ধরো যে এটা ধরলা, আর ডি বিন্দুর স্থানাঙ্ক কি কিছু ধরলাই না, পরীক্ষার হলে আসলে কিভাবে লিখবা? তুমি ডি বিন্দু নর্মাল ডি লিখে রাখবা, বি বিন্দু স্থানাঙ্ক বের করবা, বের করে দেখবা দুইটা বিন্দু আসছে, তুমি ডিরেক্ট বলে দিবা, তোমার কিচ্ছু চিত্রে বসাইতে হবে না মান, তুমি ডিরেক্ট বলে দিবা যে অপর কর্ণের প্রান্তদ্বয় 5,4 এবং 9,0। বুঝছো? আমি চিত্রে তোমাকে যা দেখাইলাম পুরোটা বেসিক, তুমি বেসিকটা বোঝো, বাট পরীক্ষার হলে এগুলোর জন্য চিত্র আঁকা লাগবে না। কে বুঝছো? যে যখন একটা বর্গের কিংবা আয়তের কর্ণের দুইটা প্রান্তবিন্দু দিবে, তখন একটাই বর্গ কিংবা একটাই আয়ত পসিবল। কর্ণের দুইটা প্রান্তবিন্দু ফিক্স করা থাকলে তুমি চাইলেও দুইটা বর্গ কিংবা দুইটা আয়ত আঁকাইতে পারবা না। তো সেই ক্ষেত্রে যে দুইটা বিন্দু আসতেছে, একটা দ্বিঘাত সমীকরণ সলভ করলে দুইটা বিন্দুই আসবে, তার মধ্যে একটা যদি বি হয় একটা হবে ডি। বুঝছো ঘটনা? তার মানে এরাই নির্ণেয় অপর কর্ণের প্রান্তবিন্দু দ্বয়। উত্তর কে বুঝছো বলো? এই বুঝছো নাকি? রম্বসের ক্ষেত্রে কোনো রম্বসের ক্ষেত্রে এই কন্ডিশন দিয়ে আসবে না, কারণ সামান্তরিক বা রম্বসে এটা লম্ব হয় না। এই টাইপের প্রশ্নটা শুধুমাত্র আয়তক্ষেত্র আর বর্গ দিয়ে আসবে, নাইলে তো তুমি পিথাগোরাস সাহেবের সূত্র অ্যাপ্লাই করতে পারবা না। কাজে বলো এই টাইপটা আসলে এখন কে পারবা? পরীক্ষায় হয় তোমাকে আয়তক্ষেত্র বলবে অথবা বর্গ বলবে। খালি মাথায় এই জিনিসটা খেয়াল রাখবা, যদি একটা বাহুর দুইটা প্রান্তবিন্দু দিয়ে দেয়, তাইলে দুইটা চিত্র পসিবল, একটা ডানে আর একটা বামে। সেই ক্ষেত্রে সি বিন্দু স্থানাঙ্ক দুইটা, মানে এই দুইটাই সি বিন্দুই আসলে। তখন এই দুইটার জন্য আলাদাভাবে ডি বিন্দু বাইর করতে হবে শর্টকাট ইউজ করে, কারণ এই ম্যাথটা এমনিতে অনেক বড়, আলাদা করে এই ডি বিন্দুর ক্যালকুলেশন দেখাইতে হবে না, শর্টকাট দিয়ে করে ফেললেই হবে। কিন্তু যখন কিনা একটা কর্ণের দুইটা প্রান্তবিন্দু দেওয়া থাকবে, তখন দুইটা চিত্র পসিবল না, যেই উত্তর দুইটা আসবে এরা দুইটাই নির্ণয় উত্তর। একটা হবে বি বিন্দু, একটা হবে ডি বিন্দু, শেষ। এটাকে বি বিন্দু ধরলে এটা হবে ডি বিন্দু, অথবা এইটাকে বি বিন্দু ধরলে এইটা হবে ডি বিন্দু। কাহিনী খতম। ভেরি গুড। এইবার এই প্রশ্নটা তোলা লাগবে না, ওই টাইপটা রিটেনে এমসিকিউতে আসবে না। একজন জিজ্ঞেস করছে এমসিকিউ থেকে কোনো শর্টকাট আছে? এই টাইপগুলোর শর্টকাট বলতে কি তোমার বিন্দু মিলাইতে হবে। তুমি দেখবা যে এইটা থেকে এটার দূরত্ব সমান কিনা, অপশনে তো থাকবে। মনে করো এই দুইটা অপশনে আছে, অপশন টেস্ট করবা, দেখবা যে কোন দুইটা বিন্দু থেকে এ বিন্দু দূরত্ব সমান, এটা সমান হবে, এই দূরত্ব বাইর করে এটাও সমান হবে, এটাও সমান হবে। এমসিকিউতে আসলে অপশন টেস্ট করবা। বুঝতে পেরেছো? ওকে ফাইন। এরপরে এইটা প্রশ্ন তোলা লাগবে না, খুবই সুন্দর একটা কনসেপচুয়াল প্রশ্ন। দেখো আয়তক্ষেত্রের এ বি বাহুর দৈর্ঘ্য 3 একক। এই দেখো এ থেকে বি, এটা দৈর্ঘ্য কত একক? প্রশ্ন তোলা লাগবে না, শুধু প্রশ্নটা পড়ো এবং চিত্রটা দেখো। এ থেকে বি এই দৈর্ঘ্যটা কত একক? 3 একক। এ ডি বাহুর দৈর্ঘ্য 2 একক, এ থেকে ডি এটা 2 একক। তাহলে কর্ণদ্বয়ের ছেদবিন্দুর স্থানাঙ্ক, এই যে দেখো এই আয়তক্ষেত্রের কর্ণদ্বয়ের ছেদবিন্দুর স্থানাঙ্ক বের করা লাগবে। এই যে কর্ণদ্বয়ের ছেদবিন্দু। এখন তোমরা কি একটা জিনিস জানো? আয়তক্ষেত্রের কর্ণদ্বয়ের ছেদবিন্দু
এই যে বাহু এইটার ঠিক মাঝ বরাবর থাকে এবং এই যে বাহু এটারও ঠিক মাঝ বরাবর থাকে। কে কে জানো? কথা শোনো আমার। আয়তক্ষেত্রের কর্ণদ্বয়ের যে ছেদবিন্দু, এই ছেদবিন্দুর একদম ঠিক মিডিল পয়েন্টে। ঠিক মিডিল পয়েন্ট মানে কি? এই বাহুর এইটারও একদম ঠিক মাঝখান বরাবর থাকবে। এই যে এই বাহু এটারও একদম ঠিক মাঝখান বরাবর থাকবে এবং এই দুইটা অবশ্যই কর্ণদ্বয়ের কি মধ্যবিন্দু। তাহলে আমাকে তোমরা বলবা এই যে আমরা এই বিন্দু স্থানাঙ্ক বাইর করব, আমি যদি একদম ঠিক এখানে লম্ব আঁকি, এটা কি হবে দেখো? এ বি বাহুর মধ্যবিন্দু। তাহলে আমাকে বলো পুরাটা যদি 3 একক হয়, দেখো এ বি পুরাটা যদি 3 একক হয়, তাইলে শুধু এখান থেকে এই পর্যন্ত কত হবে বলো তো? অর্ধেক হবে না? দেখো প্রশ্নে কিন্তু বলা আছে যে এ বি এই পুরা বাহুর দৈর্ঘ্য 3 একক, তাহলে এতটুকু হবে 3/2। এই যে এতটুকু হবে 3 ভাগের অর্ধেক, মানে 3-এর অর্ধেক। এই যে এখান থেকে এতটুকু, এটা হবে 3/2। আবার এখানে যদি একটা লম্ব আঁকো মনে মনে, মানে এই যে এই বাহুর উপর, এ ডি বাহুর উপর, তাইলে এই যে এই বাহুটা যেহেতু 1 একক, মানে 2 একক, তাহলে এখান থেকে এই পর্যন্ত এতটুকু হবে 1, আর এই উপরে আরো হবে 1। আমার শুধু এতটুকুই দরকার, যে এখান থেকে এতটুকু 3/2 আর এখান থেকে এতটুকু 1। এবার খেয়াল করে দেখো এই বিন্দুটা স্থানাঙ্ক 2,1। তাহলে আমি যদি কর্ণের ছেদবিন্দু বাইর করতে চাই, আমি যদি এই বিন্দু থেকে এই বিন্দুতে যাই, দেখো ভুজ বাড়বে কতটুকু? 100 কে ডানে গেলে ভুজ বাড়ে, তাহলে ভুজ বাড়তেছে 3/2 আর কোটি বাড়তেছে কতটুকু? এতটুকু মানে হচ্ছে 1। পরীক্ষা হলে এগুলো তুমি মনে মনে চিন্তা করে ফেলবা যে ভুজ বাড়বে বাহুর অর্ধেক আর কোটিও বাড়বে এই বাহুর অর্ধেক। এখানে ভুজ ছিল 2,1, দেখো এই যে 2,1, এই বিন্দু থেকে তুমি যদি এই বিন্দুতে আসো, তাহলে ভুজ যোগ হবে 3/2। এই যে ভুজ 100 বরাবর গেলে ভুজ যোগ হচ্ছে কত? 3/2। তাহলে এই বিন্দু স্থানাঙ্ক হবে, এখানে লিখি, আগে ভুজ ছিল 2, তার সাথে যোগ হবে 3/2, কমা আগে কোটি ছিল 1, তার সাথে কোটি যোগ হবে যে এতটুকু। যেহেতু এতটুকুর ভ্যালু 1, তাহলে এখান থেকে এতটুকু হবে 1 আর কোটি বাড়বে 1, তাহলে আগে ছিল 1 যোগ হবে 1, তার মানে স্থানাঙ্ক হবে 2 দুগুণে 4 আর 3 7, 7/2, 1 আর 1 2। কে বুঝছো বলো তো? ইজি জিনিস। এখন পরীক্ষার হলে তুমি এটা মনে মনে চিন্তা করবা। শোনো, পরীক্ষার হলে এত চিত্র আঁকার দরকারই নাই। তুমি পরীক্ষার হলে কি করবা দেখো, উত্তর মিলছে কোনটার সাথে দেখো, সঠিক উত্তর হচ্ছে এ। এইবার পরীক্ষার হলে কেমনে করবা দেখো, এমসিকিউতে আসলে। ওয়েট, আগে দেখো যে ভাই এই যে এ বিন্দু থেকে তুমি বি বিন্দুতে যাচ্ছ, কত দৈর্ঘ্য কত? দেখো দৈর্ঘ্য কত দেওয়া আছে? 3 একক। তাইলে যেহেতু কর্ণদের ছেদবিন্দু একদম ঠিক মাঝখানে থাকবে, তাইলে ভুজ বাড়বে কতটুকু? তার অর্ধেক, 3/2। তাহলে ভুজ যোগ হবে, ভালো মতো বুঝছো। আগে ভুজ, আমি এ বিন্দু থেকে যাত্রা শুরু করলাম, এ বিন্দুতে ভুজ ছিল 2, ভুজ বাড়বে এর অর্ধেক, এই বাহুর অর্ধেক, 3/2। আর কোটি বাড়বে, দেখো এই বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 2, তাহলে কোটি বাড়বে কত? এটার অর্ধেক, ওয়াই অক্ষ বরাবর যে বাহুটা আছে তার অর্ধেক। তাহলে 2 এর অর্ধেক কত? এতটুকু 1। তাহলে এখান থেকে দেখো এতটুকু হবে 3/2 আর এতটুকু হবে 1, তাহলে কোটি যোগ হবে 1 একক। 1 আর 1 2, বুঝছো বলো? একদম স্থানাঙ্ক জ্যামিতি। 3 দুগুণে 6 আর 4 2 দুগুণে 4 আর 3 7, নিচে 2 আর 2, একদম স্থানাঙ্ক জ্যামিতি। কে বুঝছো বলো? যোগ হবে কেন? ডানে গেলে যোগ হয় ভুজ। ভুজের মান তোমরা আগের ক্লাসগুলো কইরে আসো, নাইলে বুঝবা না। এগুলো আমরা প্রথম ক্লাসগুলোতে দেখে আসছি। স্থানাঙ্ক ভুজ ডানে গেলে বাড়ে। তুমি এখান থেকে যদি এখানে যাও, যেমন বি বিন্দুর স্থানাঙ্ক দেখো, ভুজ বি বিন্দুর স্থানাঙ্ক যদি বাইর করতে বলে, ভুজ ডানে গেলে যোগ হয়, এখানে 2 এখানে 3, কত? 3 আর 2 5 হবে। যদিও এখানে বি বিন্দুর স্থানাঙ্ক চাই নাই, আমি তোমাকে বোঝার জন্য বুঝাইতেছি। আর কোটি তো চেঞ্জ হয়নি, কারণ 1 ছকের সমান্তরাল লেখায় কোটি চেঞ্জ হয় না। 1 ছকের সমান্তরাল দেখো, তুমি কি ওয়াই অক্ষ বরাবর উঠতেছো? ওয়াই অক্ষ বরাবর গেলে কোটি বাড়বে, এখানে তো ওয়াই অক্ষ বরাবর যাচ্ছি না, এ আর বি পুরাটা 1 ছকের সমান্তরাল লেখায় আছে, তাহলে কোটি চেঞ্জ হবে না, এটা হবে 5,1। কেউ যদি ডি বিন্দুর স্থানাঙ্ক বাইর করে, দেখো ডি বিন্দুর স্থানাঙ্ক দেখো, ডি বিন্দুর ভুজ কিন্তু সেম থাকবে। কারণ কি? দেখো ডি বিন্দু খালি ওয়াই অক্ষ বরাবর গেছে, ওয়াই অক্ষ বরাবর গেলে শুধু কোটি চেঞ্জ হয়, ভুজ চেঞ্জ হয় না। তাহলে কোটি আগে ছিল 1, ওয়াই অক্ষ বরাবর গেছি কত? 2, তাহলে 2 আর 1 3, 2 আর 1 3। ঠিক একইভাবে তুমি যদি সি বিন্দুর স্থানাঙ্ক বের করতে চাও, দেখো সি বিন্দুর ভুজের মান কত হবে? দেখো এই বি বিন্দুর ভুজ যত, সি বিন্দুর ভুজ সেম হবে। কারণ কি?
তুমি যখন বি থেকে সিতে যাবা শুধু ওয়াই অক্ষ বরাবর যাচ্ছ, এক্স অক্ষ বরাবর কিন্তু তুমি ডানে যাচ্ছ না। আর কোটি আগে ছিল 1, এখানে কোটি বাড়বে কত? এই যে 2, এতটুকু 2 হইলে এতটুকু 2, 1 আর 2 এ 3। বিন্দু স্থানাঙ্ক কেমনে বাইর করতে হয় কে কে বুঝছো বলো? বিন্দু স্থানাঙ্ক কেমনে বাইর করতে হয় বুঝছো? যাদের সিরিয়াল ওয়াইজ ক্লাসগুলো করা আছে তোমরা বুঝতে পারবা। যে দেখো এ বিন্দুর ভূত 2, তো এখান থেকে যদি আমি এই কর্ণের মধ্যবিন্দুতে যাই, এই বাহু বরাবর যাইতে হবে এই বাহুর দৈর্ঘ্যের অর্ধেক, তাহলে এই বাহুর দৈর্ঘ্য 3, ডানে যাইতে হবে তাহলে 3/2, ডানে গেলে ভুজ বাড়ে, এ বিন্দুর ভুজ 2 যোগ হবে 3/2। আর কোটি, এ বিন্দুর কোটি 1, এ বিন্দুর কোটি 1, এই 1 থেকে তুমি যদি এই কর্ণের মধ্যবিন্দুতে যাও তাহলে এখানে এসে এই বরাবর যাইতে হবে এই যে কোটি মানে কত? এতটুকু, এতটুকু মানে হচ্ছে 1, টোটাল বাহু 2, যাইতে হবে অর্ধেক, 2 এর অর্ধেক 1, 1 যোগ হবে। এরপরেও যারা বুঝোনি আগের ক্লাসগুলো করা থাকা লাগবে। এরপরেও যারা বুঝতেছো না তোমরা স্থানাঙ্ক জ্যামিতি বোঝো না, তো স্থানাঙ্ক বোঝার জন্য সিরিয়াল ওয়াইজ ক্লাসগুলো করে আসা লাগবে। বাট এই জিনিসটা খেয়াল রাখো, এক্স অক্ষে ডানে গেলে বুঝ বাড়ে, বামে গেলে কমে। ওয়াই অক্ষের উপরের দিকে গেলে কোটি বাড়ে, নিচে গেলে কমে। এবং যখন আমি শুধু এক্স অক্ষ বরাবর যাচ্ছি, দেখো এই যে দেখো এ থেকে যে আমি বিতে গেছি শুধু এক্স অক্ষ বরাবর গেছি, এর জন্য ভুজ বাড়ছে। কিন্তু ওয়াই অক্ষ বরাবর যাইনি, শুধু এক্স অক্ষ বরাবর গেলে কোটি চেঞ্জ হয় না, সরি শুধু এক্স অক্ষ বরাবর গেলে কি হবে না? কোটি বাড়বে না। দেখো কোটি আগেও ছিল 1, এখানেও 1। আর যখন এ থেকে ডিতে গেছি তখন শুধু ওয়াই অক্ষ বরাবর গেছি, শুধু ওয়াই অক্ষ বরাবর গেলে খালি কোটি চেঞ্জ হবে, ভুজ চেঞ্জ হবে না। বুঝতে পেরেছ ব্যাপারটা? হ্যাঁ ঠিক আছে, ওকে ভেরি গুড। আর এই যে এটা মূল বিন্দু, এটা কি? এটা মূল বিন্দু, এক্স অক্ষ ওয়াই অক্ষ তো দেখেও বোঝা যায় মূল বিন্দু। ঠিক আছে, ওকে চলো এরপরে আমরা আরো চমৎকার কিছু ম্যাথ করব। এই প্রশ্নটা তোলো, খুবই সুন্দর ম্যাথ। এ বি সি ত্রিভুজের প্রশ্নটা তুলে ডান 30 সেকেন্ড সময় দেই। কি ব্যাপার, ঘড়ির কি হইলো? একবার টিপ দিলে কাজ করে না। হ্যাঁ দেখো, আচ্ছা ঘড়ি লাগবে না, তোলো, ঘড়িটা কাজ করতেছে না। এ বি সি ত্রিভুজের বিসি সিএ এবং এ বি এই 3টা বাহুর মধ্যবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে। এই 3টা বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। তোমাকে বলছে এ কমা বি কমা সি, মানে এ বি এবং সি শীর্ষত্রয়ের স্থানাঙ্ক নির্ণয় করো। তোমরা প্রশ্নটা তোলো, আমি একটা চিত্র আঁকি। এই ম্যাথগুলো করার সময় চিত্র এঁকে কইরো, তাহলে তোমার বুঝতে সুবিধা, নাহলে উল্টোপাল্টা লেগে যাবে। ধরো এ বি সি, প্রশ্নে বলছে বিসি বাহুর মধ্যবিন্দু, সিরিয়াল ওয়াইজ নিবা, বিসি এর মধ্যবিন্দু 2,4, বিসি এর মধ্যবিন্দু 2,4, সিএ বাহুর মধ্যবিন্দু 5,4, সিএ এটার মধ্যবিন্দু 5,4। আবার এ বি বাহুর মধ্যবিন্দু 4,-2, এ বি বাহুর মধ্যবিন্দু 4,-2। তোমাকে বলছে এ বি সি 3টা শীর্ষ স্থানাঙ্ক বের করতে। ধরো এটা ধরলাম x1, y1, x1, y1। এই বি বিন্দুর স্থানাঙ্ক ধরলাম x2, y2। সি বিন্দুর স্থানাঙ্ক ধরলাম x3, y3। এদেরও নাম দিয়ে দিলাম। ধরো আচ্ছা নাম দিলেও হবে, না দিলেও চলবে। দেখো এইবার ভালো মতো খেয়াল করো, এই ম্যাথটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এ বি সি 3টার মধ্যবিন্দু স্থানাঙ্ক দেওয়া, মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করে আমরা বুঝি। ভালো মতো খেয়াল করো, আমি শুরুতে দেখলাম দেখো বিসি বাহুর, অথবা ধরো এ বি দিয়ে শুরু করো, এ বি বি সি সি এ, সিরিয়াল ওয়াইজ নেও, নিতেই হবে সিরিয়াল ওয়াইজ, এরকম কোনো ম্যান্ডেটরি না, একটা নিলেই হলো। দেখো এ বি বাহুর মধ্যবিন্দু 4,-2, তাহলে আমি কি লিখতে পারি? দেখো মধ্যবিন্দুর ভুজ, ভালো মতো খেয়াল করো, মধ্যবিন্দুর ভুজ, 2টা ভুজের গড় x1 + x2 / 2। এই দেখো এই যে এ বি বাহুর মধ্যবিন্দু 4,-2, তাইলে মধ্যবিন্দুর ভুজ সমান 2টা ভুজের গড়। আবার মধ্যবিন্দুর কোটি -2 সমান 2টা কোটির গড়, y1 + y2 / 2। তাহলে এখান থেকে একটা সমীকরণ আসবে x1 + x2 সমান 4 × 8। আবার y1 + y2 সমান হবে 2 × -4। ঠিক একইভাবে দেখো এই যে এখান থেকে 2টা সমীকরণ। আচ্ছা আমাকে তোমরা আগে বলো,
টোটাল আননোন কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। ছয়টা আননোনের জন্য মোট সমীকরণ কয়টা লাগবে বলো? ছয়টা। ছয়টা আননোনের মান যদি বের করতে চাই, ছয়টা লাগবে। তো ছয়টা তো ভাই ইজিলি চলে আসবে। এই যে এই দুইটা বিন্দুর মধ্যবিন্দু 4, -2, এখান থেকে বসাও, দুইটা সমীকরণ পেয়ে গেছি। আবার এখানে বসাও, এই যে এই দুইটা বাহুর মধ্যবিন্দু লিখো, বিসি বাহুর মধ্যবিন্দু 2, 4, তাহলে 2 সমান x2 x3, এই দুইটার যোগফলে অর্ধেক, আবার কোটি, কোটি হচ্ছে 4, y2 প্লাস y3 ডিভাইড বাই 2, তাহলে এখান থেকে দেখো x2 প্লাস x3 সমান 2 দুগুণে 4, আবার y2 প্লাস y3, y2 প্লাস y3 সমান 4 দুগুণে 8। এই যে আরো দুটো সমীকরণ। আবার দেখো এসি বাহুর মধ্যবিন্দু 5, 4, তাহলে মধ্যবিন্দুর ভুজ 5, এসি মানে হচ্ছে x1 আর x3, x1 আর x3 এই দুইটার গড়, আবার কোটি হচ্ছে মধ্যবিন্দুর 0, তাইলে y1 প্লাস y3 ডিভাইড বাই 2, এখান থেকে দেখো x1 প্লাস x3 সমান 5 দুগুণে 10, আবার y1 প্লাস y3 2 এ 0 0, এই যে 6টা সমীকরণ। টোটাল কয়টা সমীকরণ পাইলাম? 6টা সমীকরণ। এবার এই 6টা সমীকরণ সমাধান করব, ম্যাথ শেষ। খেয়াল করে দেখো, বাট এক্স এর গুলো একসাথে করবো, ওয়াই এর গুলো আলাদা। আমি সাজাই, দাঁড়াও, এখনো কিন্তু আমরা নাম্বারিং করি নাই। সমীকরণগুলোকে সাজাই, দাঁড়াও, এক্স গুলাকে একসাথে করো, ওয়াই গুলাকে একসাথে করো। দেখো এক্স গুলো এক পাশে, 3টা সমীকরণ ধরো, x1 প্লাস x2, এইটা হচ্ছে 8, আবার x2 প্লাস x3 এটা কত? এটা হচ্ছে 4, আবার x1 প্লাস x3, x1 প্লাস x3 এটা সমান হচ্ছে 10। এই তিনকে একসাথে করলাম কারণ সমীকরণ সমাধান করতে সুবিধা হবে। তারপরে y এর গুলাকে একসাথে করো, y এর গুলাকে একসাথে দেখো, একটা হচ্ছে y1 প্লাস y2, একটা হচ্ছে, দাঁড়া উপরে লিখি, y1 প্লাস y2 সমান -4, y1 প্লাস y2 সমান -4, y1 প্লাস y2 সমান -4, y2 প্লাস y3 সমান 8, y1 প্লাস y3, y1 প্লাস y3 সমান 0। দেখো এইবার আমরা সমাধান করে ফেলবো। এবার নাম্বারিং করতে পারো তুমি। ধরো এবার নাম্বারিং করলা, ধরো যে এই 3টা ধরলা 1 2 3, আর এই 3 ধরলা 4 5 6, 4 5 6। এইবার দেখো কত সুন্দর একটা কাজ করব। এই যে এই 3টা সমীকরণ, বলো তো কি করব? এই 3টা সমীকরণ কি করা যায় একটু ঠান্ডা মাথায় চিন্তা করো। দেখো ভালো মতো এই কাজটা খুব ভালো মতো বোঝো, খুবই ইজি জিনিস। ধরো আমি এই দুইটা সমীকরণ যোগ করলাম, এটা বিয়োগ করলাম, যে কোনো দুইটা যোগ করো আর একটা বিয়োগ করো। কেন? খেয়াল করে দেখো, আমি যদি এই দুইটা যোগ করি তাহলে হবে x1 প্লাস x2 প্লাস x2 প্লাস x3, আর এটা যদি বিয়োগ করি দেখো x1 x1 কাটা, x3 x3 কাটা, থাকবে শুধু x2। দেখো কত সুন্দর একটা কাজ, ভয় পাইও না। কেউ আবার ভাই বোন যে কি করতেছেন, দেখো আমি বুঝাইতেছি। যে কোনো দুইটা সমীকরণ যোগ করো, বলো ধরো প্রথম দুইটা, ধরো প্রথম দুইটা যোগ, ওয়েট, প্রথম দুইটা যোগ করে 3 নাম্বারটা বিয়োগ করো। আমি তোমাকে একদম লিখে দিচ্ছি যে কি করতেছি, কেন করতেছি, এটা এখনই বুঝতে পারো। দেখো 1 আর 2 যোগ করো, 3 বিয়োগ করো, 1 আর 2 যোগ 3 বিয়োগ, তাহলে কি লাভ? দেখো 3 বিয়োগ হচ্ছে, তাহলে x1 x1 কাটা, x3 x3 কাটা, থাকবে শুধু 2x2। এই কয়জন বুঝছো বলো তো? থাকবে শুধু x2 থাকবে ভাইয়া। আর এখানে 8 আর 4 যোগ করলে 12, 12 থেকে 10 বিয়োগ করলে 2, সুতরাং x2 এর মান পেয়ে গেছি। আচ্ছা এই কাজটা কয়জন বুঝছো একটু বলো তো? একাডেমিক পরীক্ষা আসলে এভাবে করতে হবে, যদিও এই ম্যাথের শর্টকাট আছে, আমরা দেখব। শোনো এই ম্যাথগুলার শর্টকাট আছে, আমরা দেখব, কিন্তু এই ম্যাথগুলা রিটেনে আসতে পারে, এগুলা কিন্তু পরীক্ষায় রিটেনে আসে, তখন তো শর্টকাট দিয়ে করলে তুমি নাম্বার পাবা না। এই যে দেখো এই দুইটা যোগ করছি, এটা বিয়োগ করছি, কেন বিয়োগ করলে এটা এটা কাটা, এটা এটা কাটা, থাকবে শুধু x2, কাজ শেষ। এবার তুমি x2 এর মান দেখো, ওয়েট, এবার ডিরেক্ট লিখবা, এবার অত বাংলা ভাষা লিখতে হবে না। দেখো x2 এর মান 1 নঙ্গে বসাও, x2 এর মান তুমি 1 নঙ্গে বসাও, এটা 1, তাহলে x1 এর মান 8 থেকে 1 বিয়োগ হলে 7, সুতরাং x1 সমান 7। এইবার x1 এবং x2 দুইটাই পেয়ে গেছি,
ধরো তুমি x2 এর মান এখানে বসাও, 2 নং সমীকরণ হবে x2 এর মান 1, তাহলে x3 সমান 4 থেকে 1 গেলে 3। এই কয়জন বুঝছো? আসলেই বুঝছো? দেখো x2 এর মান তুমি 1 নং সমীকরণে বসাও, তাহলে x1 এর মান হবে 7, আবার x2 এর মান 2 নং সমীকরণে বসাও, তাহলে x3 এর মান হবে 3। ঠিক একইভাবে একই কাজ। এই ইজি না এগুলা? বোর্ড পরীক্ষাতে আসলে কিন্তু ওই যে এইভাবে দেখাইতে হবে, না এলে ফুল নাম্বার কিন্তু দিবে না। এবার এখানে সেম কাজ করো, 4 আর 5 যোগ করো, 6 বিয়োগ করো, 4 আর 5 যোগ 6 বিয়োগ, তাহলে কি হবে দেখো, 6 যদি আমরা বিয়োগ করি y1 কাটা, y3 কাটা, থাকবে শুধু 2y2 সমান -4 এবং 8 যোগ করলে থাকবে +4, কাটাকাটিকে +4, এটা 0 বিয়োগ করলে তখন +4। সুতরাং y2 সমান 2, এবার y2 এর মান বসাও, কাজ শেষ। y2 এর মান তুমি 4 নং সমীকরণে বসাও, 2 বসাও, তাহলে y2 এর মান যদি 2 হয় তাহলে y1 হবে -4 -2 -6, y1 হবে -6। আবার y3 তুমি যদি y2 এর মান 2 এখানে বসাও, 8 থেকে 2 গেলে 6, y3 এর মান 6। কে কে বুঝছো বলো? তাহলে সুতরাং আমরা বলতে পারি, দেখো বি বিন্দু, ওয়েট আগে লিখি, আমি এখানে লিখি, এ বিন্দুর স্থানাঙ্ক x1 y1, x1 কত, x1 7, y1 -6, 7, -6। বি বিন্দুর স্থানাঙ্ক x2, y2, কই x2 1, y2 2, 1, 2। এবং সি বিন্দুর স্থানাঙ্ক 3, 6। সবার মিলছে কিনা বলো? এটা হচ্ছে রিটেন প্রসিডিওর। এই ম্যাথটা কিন্তু রিটেনে আসতে পারে। আগে বলো কয়জন বুঝছো, পরে আমি এমসিকিউ শর্টকাট দেখাইতেছি। এমসিকিউ শর্টকাট দেখাবো, বাট সবগুলা খালি শর্টকাট দিয়ে করলে বুঝলে হবে না, কারণ রিটেনে আসলে শর্টকাট দিয়ে নাম্বার দিবেন। আগে বলো এগুলো মিলছে কার কার? 7 - 6, 1 2 3 6। এইবার চলো আমরা এমসিকিউ শর্টকাট দেখি। সব কিছুই শিখতে হবে, যেই ম্যাথগুলা রিটেনে আসতে পারে ওগুলা তুমি যদি খালি শর্টকাট দিয়ে শিখে চলে যাও, তখন কিন্তু রিটেনে আসলে বিপদে পড়বা। কাজেই শিখে রাখতে হবে। আর যেই এমসিকিউগুলা, মানে যেই ম্যাথগুলা শুধু এমসিকিউতে আসে, ওগুলো আমি তোমাকে শুধু শর্টকাটে শেখাবো, কোনো সমস্যা নাই। যেগুলা রিটেনে আসার সম্ভাবনা নাই, ওগুলা শুধু এমসিকিউতে কিভাবে করবো ওগুলা দেখাই দেবো। ওকে ফাইন। এইবার দেখো আমি যেটা তোমাকে শিখাবো, এই দুইটা বিন্দু যোগ করলাম এবং এই দুইটা বিন্দু যোগ করলাম। এবার আমাকে তোমরা বলবা কি বলবা? 9 10-এ একটা উপপাদ্য ছিল যে ত্রিভুজের দুইটা বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখা তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্যে অর্ধেক। কে কে জানো? খালি আমার কথাটা শোনো। ত্রিভুজের দুইটা বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখা তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্যে অর্ধেক। তাইলে এই বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্যে অর্ধেক। আবার এই বাহুটা, এই যে এইটা এই বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্যে অর্ধেক। তার মানে তোমরা কি এই জিনিসটা বুঝতেছো? এই যে মনে করো আমি তোমাকে নামকরণ করে দিলাম, দাঁড়াও, ধরো এটা ডি, এটা ই, এটা এফ। তার মানে আমি যদি এখন তোমাকে বলি যে এটা একটা সামান্তরিক, এই যে এটা DCEF, তুমি কি আমার সাথে একমত যে DCEF এইটা একটা সামান্তরিক? কেমনে? কারণ এই বাহু সমান্তরাল এবং দৈর্ঘ্যে সমান হবে। কারণ কি, এটাও হবে অর্ধেকের সমান, আবার এই দুইটাও সমান্তরাল এবং অর্ধেকের সমান। এই যে এই দুইটা বাহু সমান্তরাল এবং অর্ধেক, দৈর্ঘ্যে অর্ধেক, মানে দৈর্ঘ্যে সমান, কারণ এটা হচ্ছে পুরাটার অর্ধেক আর সিডি তো নিজেই অর্ধেক। যেহেতু ডি বিন্দু মধ্যবিন্দু, তাহলে সিডি হচ্ছে বিসি বাহুর অর্ধেক, আবার ইএফ এটাও বিসি এর অর্ধেক। তাহলে এরা দুইটা সমান এবং সমান্তরাল, আবার এই দুইটা বাহু সমান এবং সমান্তরাল। তাহলে এইবার আমাকে বলো, এই যে একটা সামান্তরিক, তার তিনটা বিন্দুর স্থানাঙ্ক জানি, তাহলে চতুর্থ শীর্ষবিন্দু কেমনে বের করে? ওই যে শর্টকাট, কাছের দুইটার ভুজ যোগ, এই যে এর কাছে আছে এই দুইটা, 5 আর 2 7, সেখান থেকে 4 বিয়োগ, 7 থেকে 4 বিয়োগ করলে 3 হয়, কমা কোটির বেলাও সেম, 0 আর 4 যোগ করলে 4, 4 থেকে -2 বিয়োগ করলে মাইনাস আমরা আছে +2, 4 আর 2 6। এই যে মিলে গেছে। কয়জন বুঝছো আগে বলো? এটা কে কে বুঝছো?
এমসিকিউতে আসলে এইভাবে করবা। এই যে দেখো, এই যে এটা একটা সামান্তরিক। গত ক্লাসে আমরা পড়ছি যে একটা সামান্তরিকের তিনটা বিন্দুর স্থানাঙ্ক যদি দেওয়া থাকে আর একটা বিন্দু শর্টকাট কি, কাছের দুইটার ভুজের বেলায় ভুজ, কোটির বেলায় কোটি নিব। 5 আর 2 যোগ 7, 7 থেকে 4 বিয়োগ করলে 3, 5 0 আর 4 কোটির বেলায় কোটি, 0 আর 4 যোগ করলে 4, 4 থেকে -2 বিয়োগ করলে -+2 6। এবার একইভাবে ওয়েট, একইভাবে কি করব শোনো। তাহলে এইবার আমাকে বলো, আমি এখন দুইভাবে করতে পারি। কিভাবে? তুমি ধরো এখানে আরেকটা সামান্তরিক আঁকাইলা, যে বললা এই সামান্তরিকের শীর্ষবিন্দু এইটা, আবার এই সামান্তরিকের একটা শীর্ষবিন্দু এইটা। অথবা যেহেতু একটা বিন্দু পায়ে গেছো, দেখো একটা বিন্দু পায়ে গেছো, এইবার বি বিন্দু এবং এ বিন্দু বের করে আরো সহজ। আমি কি বলতে পারি কিনা বলো, যে এসি এর মধ্যবিন্দু ই, আমার কথা শোনো, এসি এর মধ্যবিন্দু ই, তোমরা কি আমার সাথে একমত? এসি এর মধ্যবিন্দু ই একমত? প্রশ্ন তো বলাই আছে। তাহলে এখন আমাকে বলো, যেহেতু এসি এর মধ্যবিন্দু ই, তাহলে শোনো আমার কথা, খালি শোনো, দেখো কি করি। তাহলে দেখো এই যে সি থেকে ই ভুজ বাড়ছে কত, দেখো 3 থেকে 5 কত বাড়ছে, 2 একক। যেহেতু মধ্যবিন্দু, তাহলে এইদিকে 2 একক বাড়লে এখানেও 2 একক বাড়বে। 5 আর 2 যোগ করলে 7, 5 আর 2 যোগ করলে কত, 7। একইভাবে কোটি ছিল 6, হয়েছে 0, কত কমছে বলো? 6 থেকে 0 হয়েছে। প্রথম কথা, বাড়ছে না কমছে? 6 থেকে 0 হয়েছে, অবশ্যই কমছে। কত কমছে? 6 কমছে, 6 বিয়োগ হয়েছে। তাহলে এখানে, এখান থেকে এখানে আসতে 6 বিয়োগ হয়েছে, এখানে আরো 6 বিয়োগ হবে। 0 থেকে 6 বিয়োগ করলে -6। তোমরা কি বুঝতেছো মধ্যবিন্দুর কনসেপ্ট? এই যে দেখো, এই যে নর্মালি আমরা মধ্যবিন্দু কেমনে বের করি, এটা 100 ধরি, মধ্যবিন্দুর ভুজ সমান 2টা ভুজের গড়, মধ্যবিন্দুর কোটি সমান 2টা কোটির গড়, ওইভাবে করার দরকার আছে। যেহেতু মধ্যবিন্দু, তাহলে এখানে ভুজ 3 থেকে 5 হয়েছে, মানে 2 বাড়ছে, 2 যোগ হয়েছে, এখানে আরো 2 যোগ হবে। 5 আর 2 7। কোটি 6 থেকে 0 হয়েছে, মানে 6 বিয়োগ হয়েছে, আরো 6 বিয়োগ হবে, শেষ। ঠিক একইভাবে এই যে বি, বি বের করো। এই তোমরা কি বুঝতেছো? একটু বাসায় চিন্তা করো, যদি বুঝতে একটু অসুবিধা হয়, ইজি জিনিস। এই দেখো এবার এখানেও সেম, সি থেকে বি এর মধ্যবিন্দু হচ্ছে ডি। তাইলে দেখো ভুজ ছিল 3, হয়েছে 2, কত কমছে দেখো, ছিল 3 হয়েছে 2, 3 থেকে 2 হয় কখন, 1 বিয়োগ করলে। তো এখানে আরো 1 বিয়োগ করো, 2 থেকে আরো 1 বিয়োগ, 2 থেকে 1 বিয়োগ করলে 1 হয়, কমা। কোটির বেলায়ও দেখো, ছিল 6 হয়েছে 4, মানে 2 কমছে, আরো 2 কমাও, 4 থেকে আরো 2 কমলে 2, শেষ। এই হচ্ছে এমসিকিউ শর্টকাট। বোঝা গেছে? শেষ। কয়জন বুঝছো হাত তোলো দেখি, কয়জন বুঝছো হাত তুলো, কয়জন বুঝছো হাত তুলো। ওকে, তো কেউ চাইলে এই মধ্যবিন্দু যদি না করে এভাবেও করতে পারো। দেখো এইটা যোগ করলা, কেউ চাইলে এভাবেও করতে পারো, যে এই যে সামান্তরিকটা, এই সামান্তরিকের একটা শীর্ষবিন্দু বি, বাকি 3টা দেওয়া আছে সি। এই যে সি বিন্দুর স্থানাঙ্ক যেভাবে বের করছি, তুমি বি বিন্দুর স্থানাঙ্ক একইভাবে বের করতে পারো। আবার এই যে সামান্তরিকটা, এই সামান্তরিকের একটা প্রান্ত বিন্দু হচ্ছে এ, বাকি 3টা বিন্দু দেওয়া আছে, কাছের দুইটার ভুজ যোগ হবে, দূরেরটা বিয়োগ হবে। দেখো 4 আর 5 9, 9 থেকে 2 বিয়োগ করলে 7, কোটি 2টা যোগ, -2 আর 0 যোগ করলে -2, সেখান থেকে 4 বিয়োগ করলে -6। বুঝতে পেরেছো? এবার আরেকটা জিনিস এখান থেকে জেনে রাখতে হবে, সেটা হচ্ছে একটু পরেই দেখবে এরকম একটা ব্যাপার আছে। কোনো একটা ত্রিভুজের 3টা বাহুর মধ্যবিন্দু তুমি যদি যোগ করো, দেখো ডিইএফ, নতুন একটা ত্রিভুজ পাওয়া গেছে না? একটা ত্রিভুজের 3টা বাহুর মধ্যবিন্দু তুমি যদি যোগ করো, এই যে নতুন ত্রিভুজ ডিইএফ, এই যে নতুন একটা ত্রিভুজ পাওয়া গেছে, এই ত্রিভুজটা হবে পুরা ত্রিভুজটা, টোটাল ত্রিভুজটা 60/1 কেন? এখানে হবে যেটা, এই যে এই ত্রিভুজ, এই ত্রিভুজ, এই ত্রিভুজ, এই ত্রিভুজ, মোট কয়টা ত্রিভুজ হয়েছে বলো? এই বড় ত্রিভুজটার ভিতরে মোট কয়টা ত্রিভুজ হয়েছে? 4টা। এই যে একটা, এই যে একটা, এই যে 2টা, এই যে 3টা, এই যে 4টা, এই 4টার সমান হবে বড় ত্রিভুজটা। মানে টোটাল ত্রিভুজের ক্ষেত্রফল, এখানে টোটাল এ বিসি ত্রিভুজের ক্ষেত্রফল, টোটাল এ বিসি ত্রিভুজের ক্ষেত্রফল হবে ডিইএফ, এই ত্রিভুজের ক্ষেত্রফল 4 গুণ। তোমাদের মনে আছে 9 10 এটা উপপাদ্য ছিল, এটা
এটা কিন্তু ইন্টারমিডিয়েটেও কাজে লাগবে, এমসিকিউতে আসতে পারে, রিটেনেও আসতে পারে। কার কার মনে আছে 4 এটা 9-10 একটা উপপাদ্য ছিল যে ত্রিভুজের মধ্যবিন্দুগুলার সংযোজক রেখা, মানে মধ্যবিন্দুগুলার সংযোগ রেখা মধ্যবিন্দুগুলো যোগ করলে যে ত্রিভুজ উৎপন্ন হয়, টোটাল ত্রিভুজটার ক্ষেত্রফল সেই ত্রিভুজের ক্ষেত্রফলের 4 গুণ। এটা এই ম্যাথে কাজে লাগবে না, বাট এই যে এই ম্যাথে কাজে লাগবে। দেখো এটা বুয়েটে কিন্তু একবার রিটার্নে আসছিল, তো বুয়েটে যদি রিটার্নে এই টাইপটা আসে, রিটার্নে তুমি শর্টকাট দিয়ে করতে পারবা। ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা রিটার্নে শর্টকাট দিয়ে করা যাবে, কিন্তু একাডেমিকে আসলে মনে করো যে একাডেমিকে আসলে কিন্তু যে এইভাবে করতে হবে, শীর্ষবিন্দুগুলা আগে বাইর করতে হবে। ওকে, এখন যদি অ্যাডমিশনে মনে করো যে এই ম্যাথে অ্যাডমিশনে আসছে, এইভাবে করলেও ফুল মার্কস পাবা। আর এইটা আরো বেশি ইজি। প্রশ্নটা তোলো, প্রশ্ন তুলে ডান কমেন্ট করো, এটা বেশি সহজ ম্যাথ। সিয়াম বলছে নটরডেম কলেজ রেজাল্ট দিছে এটাকে তুমি জিজ্ঞেস করলা নাকি বললা? প্রশ্নবোধক চিহ্ন নাকি ফুল স্টপ? মাত্র দিছে, আচ্ছা ঠিক আছে। তো যারা নটরডেম কলেজে পরীক্ষা দিছো রেজাল্ট চেক করতে পারো, যদি আসে ভালো, না আসলেও কোনো সমস্যা নাই। নটরডেম কলেজে চান্স না পাইলেও যে পরবর্তীতে ভালো জায়গায় চান্স পাওয়া যাবে না এরকম ভাবার কোনো কারণই নাই। ওটা একটা সিঁড়ি, যারা নটরডেম কলেজে চান্স পাবে ওরা মনে করো যে 20টা সিঁড়ির মধ্যে একটা সিঁড়ি আগায় গেছে, কারণ কলেজ তো একটা ইম্পর্টেন্ট রোল প্লে করবে অবশ্যই। তো তাদের বাকি আছে 19টা সিঁড়ি, তোমার বাকি আছে 20টা বাকি আছে, ওদের চাইতে একটু বেশি পরিশ্রম করবা তাহলেই হবে। ঠিক আছে, দেখো এবার দেখো এই 3টা বিন্দু এবিসি ত্রিভুজের বাহুত্রয়ের মধ্যবিন্দু, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল দেখো, ভালো মতো বোঝো, খুবই ইজি। এ বি সি, এই ত্রিভুজের 3টা বাহুর মধ্যবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে। মধ্যবিন্দু ধরো এই যে একটা বাহু বন্ধু, এই যে একটা বিন্দু, এই যে একটা বিন্দু, 3টা মধ্যবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে। আমি যোগ করি, ওকে এই যে দেখো প্রশ্নে দেওয়া আছে কি, এটা ধরো DEF, প্রশ্নে কিন্তু দেওয়া আছে মধ্যবিন্দুগুলা। ধরো এটা হচ্ছে 1,2, এটা হচ্ছে ধরো ই বিন্দু 4,4, এটা ধরো ই বিন্দু DEF, এটা এফ বিন্দু 2,8। তোমাকে বলছে ABC বাহুর 3টা বাহুত্রয়ের মধ্যবিন্দু, তাহলে বলছে যে ABC ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা খেয়াল করে দেখো, আমরা যদি DEF এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি, আচ্ছা ত্রিভুজের ক্ষেত্রফল কেমনে বের করে জানো? 9-10 সূত্র ছিল, যদিও আমরা এখনো শিখি নাই। 9-10 কিন্তু ক্ষেত্রফলের সূত্র ছিল, বাট আমরা এটা পড়বো 3.3-তে। তুমি আপাতত খালি জেনে রাখো যে এখানে তুমি যেটা করবে, আমি খালি বলে দিই ক্ষেত্রফল কেমন বের করতে হয়, আগামী ক্লাসে শিখবা। ত্রিভুজ DEF এর ক্ষেত্রফল আগে বের করবা, এই যে সিস্টেমটা হচ্ছে এরকম। যারা জানো না কোনো সমস্যা নেই, আগামী ক্লাসে শিখবো। যে 1 2 একটা থেকে শুরু করো, 4 4 2 8 আবার 1 2 করো, দেখা কত হয়, হাফ। 4 1 4 4 1 4 4 8 32 32 36 আর 4 40, কত হলো 40। 40 থেকে বিয়োগ হবে 2 4 2 8 4 2 8 16 আর 8 1 8 কত, 3 8 24, কত 16, তার মানে 2 দিয়ে ভাগ করলে 8, 8 বর্গ একক। এটা হচ্ছে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। যখন একটা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেওয়া থাকে তখন ক্ষেত্রফল বের করার সূত্র কি, হাফ ইন্টু x1, y1, x2, y2, x3, y3 আবার প্রথম বিন্দুটা। এটা আমরা আজকে ক্লাসেই শিখবো বা আগামী ক্লাসেও শিখবো, আবার 9-10-এও ছিল। তো আগে তুমি DEF ত্রিভুজের ক্ষেত্রফল বের করে দেখাবা, এরপর বলছে পুরা ত্রিভুজের ক্ষেত্রফল। দেখো প্রশ্নে কিন্তু চাইছে টোটাল ত্রিভুজের ক্ষেত্রফল, তো কি লিখবা, আমরা জানি ত্রিভুজ ABC সমান 4 ইন্টু ত্রিভুজ DEF, তাহলে কত 4 ইন্টু 8, 4 8 32 বর্গ একক। খুবই ইজি। এই কয়জন বুঝছো বলো ভাই, খুবই ইজি ম্যাথ, খালি এই কনসেপ্টটা জানা থাকলে এনাফ। আর এই ত্রিভুজের ক্ষেত্রফল কেমনে বের করবা, হাফ ইন্টু যে কোনো একটা বিন্দু থেকে শুরু করবা, 1,2, এই যে 1 2, তারপরে 4 4 2 8, আবার যেই বিন্দু থেকে শুরু করছিলা ঘুরে আবার এই বিন্দুতেই ফেরত আসবা, ঘুরে আবার এই বিন্দুতেই ফেরত আসবা। তারপরে যে এইবার আবার গুণ, 4 1 4 4 8 32 আর 2 2 4 40,
এই বরাবর ক্রিস ক্রস গুণ হবে যোগ, তারপর এই বরাবর গুণ করে হবে বিয়োগ। যারা এটা বুঝো নাই কোনো সমস্যা নাই, আজকে ক্লাসেই অথবা আগামী ক্লাসে এটা শিখবো, ঠিক আছে? ওকে, ফাইন ফাইন ফাইন, চমৎকার চমৎকার চমৎকার। এরপরে এরপরে আরও দুইটা ম্যাথ আমরা শিখবো, বাট এইটা করতে ত্রিকোণমিতির সূত্র জানা লাগবে। তো ত্রিকোণমিতির সূত্র তো হয়তো সবাই জানে, আচ্ছা জানা না, অসুবিধা লিখে দিই। দেখো শোনো, আমরা সরল রেখা অধ্যায় পড়তে গিয়ে দেখবা যে কিছু কিছু ত্রিকোণমিতির সূত্র কাজে লাগতেছে, এগুলো দেখে ভয় পাবা না। এগুলো তোমরা যখন ত্রিকোণমিতি পড়ে ফেলবা তখন তোমাদের কাছে পানি ভাত হয়ে যাবে। এই যে রাকিব ভাইয়া তোমাদের বুধবার থেকে এই ত্রিকোণমিতি অধ্যায় শুরু করবে, আপাতত খালি এতটুকু লিখো, সাইন সি মাইনাস সাইন ডি, খালি নোট করে রাখো। ত্রিকোণমিতি অধ্যায় পড়ার পরে এই সূত্রগুলো তোমার কাছে পানি ভাত হয়ে যাবে। যখন যে সূত্রটা লাগবে ত্রিকোণমিতির আমি জাস্ট লিখে দিচ্ছি, লিখে রাখো। সাইন সি মাইনাস সাইন ডি সূত্র হচ্ছে কস দিয়ে শুরু সাইন দিয়ে শেষ, 2 cos সি প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2। এনে সি এবং ডি দুইটা অ্যাঙ্গেল, ধরো সাইন 60 ডিগ্রি মাইনাস সাইন 30 ডিগ্রি, এরকম আর কি। আবার কজের বেলায় কস সাইন দিয়ে শুরু সাইন দিয়ে শেষ, 2 সাইন সি প্লাস ডি বাই 2, আর এটা সাইন ডি মাইনাস সি বাই 2। এটা একটু ব্যতিক্রমী সূত্র, যে সাইন সি মাইনাস সাইন ডি এর বেলায় এটা সি প্লাস ডি বাই 2, এটা সি মাইনাস ডি বাই 2, কস দিয়ে শুরু সাইন দিয়ে শেষ। আর কস সি মাইনাস কস ডি এর বেলায় সাইন দিয়ে শুরু সাইন দিয়ে শেষ, কিন্তু লাস্টেরটা ডি মাইনাস সি হয়, সি মাইনাস ডি না হয়ে। তোমরা ত্রিকোণমিতিতে সাইন সি প্লাস সাইন ডি এর সূত্রও শিখবা, প্লাসের সূত্রও শিখবা, মাইনাসের সূত্রও শিখবা। কসের বেলায়ও মাইনাসের সূত্রও শিখবা, প্লাসের সূত্রও শিখবা। কাজেই যখন ত্রিকোণমিতি অধ্যায়টা তোমরা পড়ে ফেলবা তখন দেখবা এই সূত্রগুলা নিয়ে আর কোনো পেইন হচ্ছে না। আপাতত খালি এতটুকু জেনে রাখো, যদি এখন মুখস্থ করতে নাও ইচ্ছা করে খালি জেনে রাখো যে এই সূত্রটা এরকম হয়, ঠিক আছে? এতটুকু খালি জেনে রাখো, তাইলেই এনাফ। এইবার এই প্রশ্নটা তোলো, যে এই প্রশ্নটা করতে গিয়ে আমাদের ত্রিকোণমিতির সূত্রটা জানা লাগবে। এই অধ্যায়ে আর দুইটা ম্যাথ আছে, তাহলে আমাদের 3 এর বি শেষ। তাহলে আগামী উইকলি এক্সামের সিলেবাস থাকবে 3 এর বি 3.1, মানে 3 এর বি মানে কি 3.2। তবে আমার কিন্তু একটা বদ অভ্যাস আছে, বদ অভ্যাসটা আগেই বলে রাখি, যে আগামী সপ্তাহের সিলেবাস কি, মানে উইকলি এক্সামের লেকচার 4 থেকে 6, 4 থেকে 6 তো, বাট 2-1টা এমসিকিউ লেকচার 1 থেকে 3 থেকেও চলে আসবে। কারণ কি, ওগুলো তো পড়ে ফেলছো, রিভিশন দিয়ে আসতে হবে। সেই আগামী উইকলি এক্সামে কারো যদি 150-এ 150 পাওয়ার ইচ্ছা থাকে, তাহলে তোমার জন্য সিলেবাস আসলে লেকচার 4 থেকে 6 না, তোমার জন্য সিলেবাস লেকচার 1 থেকে 6, 12 থেকে 13টা ম্যাথ 4 থেকে 6 থেকেই আসবে, 4 থেকে 6। কিন্তু এই 1, 2, 3 তো পড়ে আসছো, রিভিশন দেওয়া লাগবে না? এই রিভিশনের জন্য ওখান থেকেও 2-1টা এমসিকিউ আসবে। ওকে ফাইন, এটা বলে দিলাম, এক্সপ্লয় মানে কি বলে দিলে, যে এটা স্পয়লার দিয়ে দিলাম। দেখো প্রশ্ন তোলো, এ একটা বিন্দু, ভুজ হচ্ছে এ কজ আলফা, কোটি হচ্ছে এ সাইন আলফা। বি আর একটা বিন্দু, বি কস বিটা কমা বি সাইন বিটা। বিন্দু দ্বয়ের সংযোগ রেখাকে সি বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো যেন এসি অনুপাত সিবি সমান এ অনুপাত বি হয়। দেখাও যে এটা প্রশ্ন তোলা হয়েছে। প্রশ্ন তোলা হইলে ডান কমেন্ট করো। এই চ্যাপ্টারে কয়টা ক্লাস লাগবে? 18টা ক্লাসের মতো লাগবে। টোটাল 7টা পরিচ্ছেদ। তো শোনো, সরল রেখা এবং ত্রিকোণমিতি মোটামুটি সমপরিমাণ, মানে ত্রিকোণমিতি চাইতে সরল রেখা 1টা বা 2টা ক্লাস বেশি লাগে। সরল রেখাও 3.1 থেকে 3.7 পর্যন্ত আছে, সরল ত্রিকোণমিতিও 7.1 থেকে 7.7। নর্মালি ধরো ত্রিকোণমিতি অধ্যায় সপ্তম অধ্যায় যেটা, ওটা পড়াইতে লাগে 17 থেকে 18 ক্লাস বা 16 থেকে 17 এরকম, আর সরল রেখা পড়াইতে লাগে 18 থেকে 19। ত্রিকোণমিতি থেকে 2টা বা 3টা ক্লাস বেশি লাগতে পারে, 18-19 ক্লাস লাগতে পারে। হ্যাঁ দেখো কি বলছে, বাট আমরা এমনভাবে পড়বো সকল কনসেপ্ট, সকল টাইপ, একদম বেসিক টু অ্যাডমিশন লেভেল পর্যন্ত যা কিছু লাগবে, মানে এই 18টা-19টা ক্লাস করার পরে আর কোনোদিন সরল লেখার কোনো ক্লাস করা লাগবে না। জাস্ট এই কনসেপ্টগুলো তোমার মাথায় থাকা, মানে প্রশ্ন যেভাবে আসুক, এটা একাডেমিক পরীক্ষায় আসুক, বুয়েট ভর্তি পরীক্ষায় আসুক, ভার্সিটি ভর্তি পরীক্ষায় আসুক, এর বাইরে কিছু লাগবে না। আচ্ছা ভালো কথা। তো চিত্রটা আঁকি, চিত্রটা আঁকলেই ম্যাথটা শেষ, চিত্র আঁকলেই ম্যাথ হয়ে যাবে। দেখো এই যে এ বিন্দু, এই যে বি বিন্দু, ধরো স্থানাঙ্কগুলো সহ লিখি। এই যে এ বিন্দু, এ কজ আলফা কমা এ সাইন আলফা। তারপর বি বিন্দু, বি কজ বিটা কমা
বি সাইন বিটা। তোমাকে বলছে এ বি রেখাকে সি বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো, সি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে এক্স কমা ওয়াই, যেন এসি, দেখো এসি অনুপাত সিবি সমান এ অনুপাত বি, মানে এ থেকে সি এর দূরত্ব হচ্ছে এ, খেয়াল করে দেখো এ থেকে সি, এ থেকে সি এর দূরত্ব এই যে এসি মানে ছোট হাতের এ, আবার সিবি, সিবি মানে ছোট হাতের বি, সিবি মানে সি, এই যে সিবি মানে তো সি থেকে বি, এই যে সি থেকে বি ছোট হাতের বি। এইবার দেখাইতে হবে এইটা, ওয়েট, আননোন কোনটা, দেখো আননোন হচ্ছে সি বিন্দু এক্স কমা ওয়াই, এবং যেটা প্রমাণ করতে হবে সেখানে দেখো এক্স কমা ওয়াই আছে, মানে এক্স এবং ওয়াই আছে, তাহলে সি বিন্দুটা ইউজ করতে হবে। এইবার আমি একটা লাইন লিখবো, যেহেতু সি বিন্দুটা ইউজ করতে হবে কারণ এক্স এবং ওয়াই আনতে হবে। তোমরা আমার সাথে বলবা তোমরা একমত কিনা, যে সি বিন্দুটি, আমার সাথে একমত হইলে বলবা একমত, সি বিন্দুটি এ বি রেখাকে, আগে বলো অন্তর্বিভক্ত করে নাকি বহির্বিভক্ত, এটা তো সবাই বুঝছো, এখানে অবশ্যই কি হবে বহির্বিভক্ত। তাইলে সি বিন্দুটি এ বি রেখাকে এ অনুপাত বি, দেখো এ এর সাথে এ, এ এর সাথে ছোট হাতের এ, বি এর সাথে ছোট হাতের বি, এই অনুপাতে বহির্বিভক্ত করে, কে কে আমার সাথে একমত, এই অনুপাতে বহির্বিভক্ত করে। আমার সাথে কে কে একমত বলো দ্রুত, কয়জন একমত, সবাই একমত হয়ে গেলে বলো। একমত না হওয়ার কোনো সুযোগ নাই, কারণ যেই কথা লিখছি এত সুন্দর একটা কথা লিখছি, এই কথার সাথে আমি জানি সবাই একমত, শেষ, এখন খালি লিখে ফেলো। তাহলে বলো, তাহলে সি বিন্দুর ভুজ কি হবে বলো, ওয়েট, সুতরাং এক্স সমান লিখো আবার ওয়াই, তাহলে সি বিন্দুর ভুজ, ওয়েট, নিচে কি হবে এই দুটার বিয়োগফল এ মাইনাস বি, ওই যে তুমি মনে মনে চিন্তা করো যে এটা এম ওয়ান এটা এম টু, নিচে এম ওয়ান মাইনাস এম টু, দুইটারই যেহেতু বহির্বিভক্ত এম ওয়ান মাইনাস এম টু, আর উপরে এম ওয়ান, খেয়াল করে দেখো এম ওয়ান এক্স টু, এই যে তুমি মনে মনে চিন্তা করো যে এটা এক্স ওয়ান ওয়াই ওয়ান আর এটা এক্স টু ওয়াই টু, তাহলে এম ওয়ান এক্স টু কি হবে দেখো, এর সাথে বি কস বিটা গুণ এ বি কস বিটা মাইনাস এম টু এক্স ওয়ান, এই বি এর সাথে গুণ হবে এটার ভুজ, তাহলে এ এর সাথে বি গুণ এ বি কজ আলফা, এ বি কজ আলফা, দাঁড়াও এদের কমন নিয়ে নিই, এ বি কমন, ওয়েট, এ বি কমন, আর নিচে আছে এ মাইনাস বি, এ মাইনাস বি আলাদা করে ফেললাম, তাহলে থাকবে কি কজ বিটা মাইনাস কজ আলফা, সুন্দর বানাইলাম। এখানেও সেম কাজ, কি হবে কোটির বেলায় কোটি, এ এর সাথে গুণ হবে, এই যে কোটির বেলায় নিব এম ওয়ান ওয়াই টু এ বি সাইন বিটা, এ বি সাইন বিটা মাইনাস এম টু ওয়াই ওয়ান, বি এর সাথে এ সাইন আলফা, তাহলে এ বি সাইন আলফা, এ বি সাইন আলফা। এখানেও এ বি কমন নিয়ে নিই, ওয়েট, এ বি যদি কমন নিয়ে নিই আর নিচে এ মাইনাস বিটাকে বাইরে বের করে ফেললাম, তাহলে সাইন বিটা মাইনাস সাইন আলফা, ওকে ফাইন। এইবার খেয়াল করে দেখো সূত্র বসাবো, ওই যে ত্রিকোণমিতির সূত্র যে একটু আগে পড়লাম, ত্রিকোণমিতির সূত্র কি পড়ছি একটু খেয়াল করে দেখো, এই যে মাত্র পড়ে আসছি, ত্রিকোণমিতির সূত্রগুলা বসাবো খালি, কঠিন কিচ্ছু না, একটু আগে পড়ছি সূত্র, কার কার মনে আছে দেখো, কস সি, বিটাকে ধরো সি আর আলফাকে ধরো ডি, কস সি মাইনাস কস ডি, দাঁড়াও দেখাই, এই যে কস সি মাইনাস কস ডি সূত্র, এই যে এইটা বসাবো, এই যেটা কস সি মাইনাস কস ডি যেই সূত্র, টু সাইন সি প্লাস ডি বাই টু ইন্টু সাইন এটা ডি মাইনাস সি বাই টু। তো দেখো সূত্রটা আমি বুঝাইতেছি, আশা করি বুঝতে পারবা। তাহলে এটা কি ছিল, এটা সমান এক্স ছিল, দেখো এটা সমান ছিল এক্স, এটা সমান কি ওয়াই, তাহলে খেয়াল করে দেখো এক্স সমান এ বি ডিভাইড বাই এ মাইনাস বি, কস সি মাইনাস কস ডি, মনে মনে চিন্তা করো কস সি মাইনাস কস ডি, তাহলে সূত্র কি হবে, দেখো এই যে সূত্র আবার দেখাই নিয়ে আসি, টু সাইন দিয়ে শুরু সাইন দিয়ে শেষ, টু সাইন দিয়ে শুরু সাইন দিয়ে শেষ, টু সাইন সি প্লাস ডি বাই টু আলফা প্লাস বিটা প্লাস আলফা বা আলফা প্লাস বিটা, যেটা লিখো বিটা প্লাস আলফা বাই টু, বিটা প্লাস আলফা বাই টু সাইন দিয়ে শেষ। এইবার কিন্তু হবে ডি মাইনাস সি বাই টু, দেখো ডি মাইনাস সি বাই টু, আলফা থেকে বিটা বিয়োগ হবে,
আলফা মাইনাস বিটা বাই টু। এটা যদি একটু বুঝতে অসুবিধা হয় মন খারাপ করো না, যখন তোমরা ত্রিকোণমিতি অধ্যায় পড়বা তখন একদম ক্লিয়ার হয়ে যাবে। তো এটাকে ধরো 1 নং সমীকরণ রেখে দিলাম। ত্রিকোণমিতি অধ্যায় পড়ার পরে এই সূত্রগুলো তোমার কাছে আর কঠিন লাগবে না। কাজেই যখন আমরা ত্রিকোণমিতির সূত্রগুলো অ্যাপ্লাই করতেছি এগুলা দেখে ভয় পাইও না, এটা এক্স। এখন এই সূত্রগুলো যে ইউজ করতে হবে কেমনে বুঝবা, ওয়েট, এটা ওয়াই সমান ছিল, দেখো এ বি ডিভাইড বাই এ মাইনাস বি। দেখো এখানে তুমি চিন্তা করো সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র, সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র হচ্ছে 2 কস দিয়ে শুরু, কস এ সি প্লাস ডি বাই 2 মানে বিটা প্লাস আলফা বাই 2 সাইন দিয়ে শেষ। সাইনের সূত্র কিন্তু নর্মাল, বিটা মাইনাস আলফা বাই 2 মানে এখানে সি মাইনাস ডি বাই ডি হবে। সাইনের সূত্রে সি মাইনাস ডি বাই ছিল আর এটা বলা ছিল ডি মাইনাস সি, এর জন্য আলফা মাইনাস বিটা হয়েছে। এখন কথা হচ্ছে যে ভাই আমি কিভাবে বুঝবো যে এই সূত্রগুলো বসাইতে হবে? বুঝার বুদ্ধি আছে। তুমি যখন ত্রিকোণমিতি অধ্যায়টা পড়ে ফেলবা তখন এই জিনিসটা দেখা মাত্রই তোমার সূত্রের কথা মনে হবে। দেখো আলফা প্লাস বিটা বাই 2, তুমি মনে মনে চিন্তা করো সি প্লাস ডি বাই 2, এই দেখো এই যে সি প্লাস ডি বাই 2, বুঝছো? তুমি যখন ত্রিকোণমিতি পড়ে ফেলবা এই সূত্রগুলো তোমার একদম মুখস্থ হয়ে যাবে, ঠুটস্থ হয়ে যাবে। তখন তুমি এটা দেখেই বুঝতে পারবা যে আমার এখানে সি প্লাস ডি বাই 2 এই জিনিসটা আনতে হবে। এই জন্য আমরা এই সূত্রগুলো অ্যাপ্লাই করবো। এই যে এবার তুমি ধরো একটাকে 1 নং একটাকে 2 নং, একটাকে একটা দ্বারা ভাগ করে দেও, কাজ শেষ। একটাকে আরেকটা দ্বারা কি করে দেও? ভাগ করে দেও, কাজ শেষ। ত্রিকোণমিতি পড়ার পরে এই জিনিসটা একদম ভালো মতো ক্লিয়ার হয়ে যাবে, কাজে এখন এটা নিয়ে টেনশন নিও না। তো 1 নংকে 2 নং দিয়ে ভাগ করলে কি হবে? এটা এক্স, এটা ওয়াই, এক্স বাই ওয়াই। দেখো এম এ বি ডিভাইড বাই এ মাইনাস বি কাটা, এ বি ডিভাইড বাই এ মাইনাস বি কাটা, 2 কাটা। এবার খেয়াল করে দেখো আর কি কাটা যায়, খেয়াল করে দেখো এই যে এখানে সাইন আলফা প্লাস বিটা বাই 2, এখানে কজ আলফা প্লাস বিটা বাই 2। বলো সাইনকে কজ দিয়ে ভাগ করলে কি হবে? 10, সাইনকে কজ দিয়ে ভাগ করলে কি হবে? 10 আলফা প্লাস বিটা বাই 2। ভালো মতো বুঝছো? এই যে এইটা কাটাকুটি, 2 কাটা, সাইন আলফা প্লাস বিটা বাই 2, এটাকে যদি কজ আলফা প্লাস বিটা বাই 2 দিয়ে ভাগ করি, ধরো সাইন থিটাকে কজ থিটা দিয়ে ভাগ করলে 10 থিটা, থিটার জায়গায় বসবে আলফা প্লাস বিটা বাই 2। আর এখানে আছে সাইন আলফা মাইনাস বিটা বাই 2, এখানে সাইন বিটা মাইনাস আলফা বাই 2। এখানে একটা মাইনাস কমন নেও, দেখো এখান থেকে একটা মাইনাস কমন নেও, ওয়েট তোমাকে বুঝাই দিই, মাইনাস কমন নেও, এটা মাইনাস কমন নিলে এটা হয়ে যাবে সাইন আলফা মাইনাস বিটা বাই 2। ত্রিকোণমিতি পড়ার পরে এগুলো আর দেখাইতে হবে না, এগুলো তুমি মনে মনে করে ফেলতে পারবা যে অ্যাঙ্গেলটা এখানে আলফা মাইনাস বিটা, এখানে ছিল বিটা মাইনাস আলফা, তাহলে এটা মাইনাস কমন গেলে এই দুইটা কাটাকুটি থাকবে শুধু একটা মাইনাস, তাহলে এটা প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। কয়জন বুঝছো বলো? এটা প্লাসে মাইনাসে মাইনাস। তোমরা এটা নিয়ে প্যারা নিও না, ত্রিকোণমিতি পড়ার পরে এটা তুমি এমনি লিখতে পারবা যে এই যে এইটা কাটা, 2 কাটা, সাইন বাই কস মানে 10, আর এখানে ছিল অ্যাঙ্গেল আলফা মাইনাস বিটা বাই 2, এখানে বিটা মাইনাস আলফা বাই 2, এটা মাইনাস কমন নেও, মাইনাস কমন নিলে কাটাকুটি, জাস্ট একটা মাইনাস থাকবে, এই যে মাইনাসটা সামনে দিয়ে দিছি। এটা নিয়ে টেনশন নিও না, খালি কাটাকুটিটা বোঝো, শেষ। তাইলে x ইকুয়ালস টু মাইনাস ওয়াই 10 আলফা প্লাস বিটা বাই 2। এবার এক পাশে করো, সুতরাং ম্যাথ মিলে গেছে। ত্রিকোণমিতির কাজটা নিয়ে এখন টেনশন করো না, ত্রিকোণমিতি অধ্যায় পড়ার পরে এগুলা একদম পানিভাত হয়ে যাবে। মাঝে মধ্যে প্রশ্ন মিক্স করে আসে, সরল রেখার সাথে বৃত্ত মিক্স হইতে পারে, আবার ত্রিকোণমিতির এই সূত্রগুলো কাজে লাগতে পারে। বলো ওভারঅল ম্যাথটা বুঝছো কিনা? তোমার যদি পরীক্ষার হলে খালি এই সূত্রগুলা যখন ত্রিকোণমিতি অধ্যায় পড়ে ফেলবা মনে থাকে, তুমি এই জিনিসটা দেখে এখানে আসার পরে যখন দেখবা যে প্রমাণে আছে আলফা প্লাস বিটা বাই 2, তখন তোমার মনে হবে যে আমি কস সি মাইনাস কস ডি এর সূত্র বসাই, সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র বসাই, তারপরে একটাকে একটা দ্বারা ভাগ করবো। কেন ভাগ করলে এগুলা কাটাকাটি যাবে। দেখো যেইটা প্রমাণ করতে বলছে ওখানে কোথাও এ প্লাস বি কিংবা এ মাইনাস বি কিংবা এ বি নাই, দেখো কোথাও এ এবং বি নাই, তাহলে ভাগ করব, ভাগ করলে এগুলা কাটাকুটি যাবে। তারপরে সাইন বাই কস, এই যে 10 আসবে, ভাগ করলেই 10 আসবে। বুঝতে পেরেছো? আস্তে ধীরে। হ্যাঁ এত বড় ম্যাথ এমসিকিউতে আসবে না, এই টাইপের প্রশ্ন এমসিকিউতে দিবে না। তোমরা এমসিকিউ সলভ করলেই বুঝতে পারবা, এমসিকিউ সলভ করলেই বুঝতে পারবা, এগুলো নিয়ে টেনশন নাই। এত বড় ম্যাথ এমসিকিউতে আসবে না। এবার একটা এমসিকিউ শর্টকাট, ওয়েট,
খালি দেখো, আগে বোঝো। এই টাইপটা যখন আমরা 3.7 পড়বো, 3.67 ওইগুলো পড়ার পরে আরও ক্লিয়ার হবে। আপাতত একটা শর্টকাট শিখে রাখো, এটার প্রমাণ শিখতে হবে না। এটার প্রমাণ বোঝার জন্য তুমি যদি বলো যে ভাই এটার প্রমাণটা বোঝান, এটার প্রমাণ বোঝার জন্য 3.7 এর লম্ব দূরত্বের কনসেপ্ট লাগবে। আপাতত খালি এতটুকু জানো। মনে করো আমি কি বলতেছি শোনো, তোমাকে ধরো এ বিন্দু এবং বি বিন্দুর স্থানাঙ্ক দেয়া আছে, এ বিন্দু এবং বি বিন্দুর স্থানাঙ্ক দেয়া আছে। তোমাকে বলছে যে এ বিন্দু এবং বি বিন্দু এদের সংযোগকারী রেখাকে আরেকটা সরল রেখা, এই যে এই সরল রেখার সমীকরণ হচ্ছে এইটা, এই যে এই রেখা এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি, এই দুইটা বিন্দুর সংযোগ রেখাকে অন্য আরেকটা রেখা যদি ছেদ করে তাহলে কি অনুপাতে বিভক্ত করবে, ভালো মতো বোঝো। আমি তোমাকে একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণ যাতে তোমার বুঝতে সুবিধা হয়। ধরো এটা একটা বিন্দু 2,3, একটা বিন্দু মনে করো যে 9,5, আর এটা একটা সরল রেখা। ধরো যে 2x প্লাস 3y প্লাস 9, আচ্ছা এটা ছেদ করবে কিনা এটাও তো শিওর না, ইচ্ছা মতো রেখা দিলে তো হবে না। আচ্ছা ওয়েট, মনে করো যে এটা রেখা ইচ্ছা মতো, তোমরা ম্যাথ করার দরকার না, মনে করো যে এটা রেখা আমি ভ্যালু না দিই, ax প্লাস বিওয়াই প্লাস সি, এটা সরল রেখা, কারণ ছেদ তো করা লাগবে। ওয়েট দেখো, ধরো এই দুইটা বিন্দু সংযোগ রেখাকে এই রেখাটা ছেদ করছে মাঝখানে, তাহলে এখন আমি তোমাকে জিজ্ঞেস করলাম এই যে কত অনুপাতে ছেদ করে, ধরো এতটুকু m1, এতটুকু m2, আমি তোমাকে বলছি এই অনুপাতটা বাইর করো। প্রশ্নটা বুঝছো? আগে তুমি টপিকটা বুঝো যে তোমার কাছে কি চাওয়া হবে। দুইটা বিন্দুর সংযোগ রেখাকে যদি অন্য আরেকটা রেখা ছেদ করে তাহলে কত অনুপাতে ছেদ করবে। এই যে দেখো, ধরো এই বিন্দুর স্থানাঙ্ক দেওয়া, এই বিন্দুর স্থানাঙ্ক দেওয়া, এই দুইটা বিন্দুর সংযোগ রেখাকে এই সরল রেখাটা যার সমীকরণ এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়ালস টু 0, এই রেখাটা কত অনুপাতে বিভক্ত করে, এই m1 অনুপাতে m2 এটা বাইর করতে হবে। তো m1 অনুপাতে m2 যে কথা, m1 বাই m2 তো একই কথা, ভগ্নাংশ আকারে লেখা যায়। আর অনুপাত কখনো নেগেটিভ হয় না, এই দেখো অনুপাত কখনো কি হয় না, ঋণাত্মক হয় না, এই জন্য মডুলাস ইউজ করছি। এবার কি করব দেখো, এই যে প্রথম বিন্দু দিয়ে এই রেখার বাম পক্ষকে সিদ্ধ করব। জাস্ট এক্স এর জায়গায় বসাবো x1, y এর জায়গায় y1। দেখো এই যে প্রথম বিন্দু দিয়ে এই রেখার সমীকরণের বাম পক্ষকে সিদ্ধ করব, এক্স এর জায়গায় x1 বসাবো মানে ভুজ বসাবো, y এর জায়গায় কোটে বসাবো। তারপর নিচে দ্বিতীয় বিন্দু দিয়ে সিদ্ধ করব। অনেক সহজ সূত্র না, একটু দেখো। এবার এটা মুইছা দিলাম, এটা খালি তোমাদেরকে বোঝানোর জন্য, এরপর একটা ম্যাথ করাবো। আগে বলো যে কি চাইছে আর কি বাইর করবে, এটা কে কে বুঝছো? তোমাকে দুইটা বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিবে, দুইটা বিন্দুর স্থানাঙ্ক দিয়ে বলবে এই বিন্দু দ্বয়ের সংযোগ রেখাকে অন্য আরেকটা রেখা কি অনুপাতে বিভক্ত করে। তো অনুপাতটা হবে কি, মডুলাস অফ। মডুলাস কেন? কারণ অনুপাত ঋণাত্মক হয় না। প্রথম বিন্দু দিয়ে এই রেখার বাম পক্ষকে সিদ্ধ করব, তারপরে নিচে হরে দ্বিতীয় বিন্দু দিয়ে এই রেখার বাম পক্ষকে সিদ্ধ করব। এই লিখা হয়েছে? আগে বলো সবাই এতটুকু লিখছো কিনা, জাস্ট এটা মনে রাখো। এটা যে উইকলি এক্সামে আসবে, ভর্তি পরীক্ষাতেও আসে, বাট এটা বোঝার জন্য, এইটার মেইন কনসেপ্টটা বোঝার জন্য তোমার 3.7 পড়া থাকা লাগবে। আপাতত খালি এতটুকু জানলেই চলবে। ওকে ফাইন, আস্তে ধীরে। এইবার চলো এই ম্যাথটা করবো। দেখো এইবার এই যে দেখো একটা প্রশ্ন দেওয়া আছে, ভালো মতো দেখো। তোমরা প্রশ্নটা তোলো আর আমি চিত্র আঁকি। ভাই পরীক্ষায় কিন্তু চিত্র আঁকা লাগবে না এই ম্যাথ করতে, এলএমসিকিউতে আসবে। 0,-1 একটা বিন্দু, 15,-2 এটা আরেকটা বিন্দু। তোমাকে বলবে যে এই বিন্দু দ্বয়ের সংযোগ রেখা, এই যে ধরো একটা সরল রেখা, ধরো 2x প্লাস 7y প্লাস 3, 2x প্লাস 7y প্লাস 3, এটা একটা সরল রেখার সমীকরণ। যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো। ধরো এখান থেকে এই পর্যন্ত এইটা m1 আর এটা m2। প্রশ্ন বুঝছো? দুইটা বিন্দুর সংযোগকারী রেখাকে অপর আরেকটা সরল রেখা যে অনুপাতে বিভক্ত করে তার অনুপাত চাইছে। তাহলে আমরা লিখবো m1 বাই m2। বাম পাশে মডুলাস দিলেও হবে, না দিলেও হবে, ডান পাশে মডুলাস দিলেই হবে। কি করব? প্রথমে এই বিন্দু দিয়ে এই রেখার সমীকরণের বাম পক্ষকে সিদ্ধ করব। এই বিন্দু দিয়ে, এই প্রথম বিন্দু দিয়ে, দেখো সিরিয়াল হয় যেটা প্রথমে থাকবে এইটা প্রথম ধরবে। ধরো মনে মনে চিন্তা করো এটা এ বিন্দু, এটা বি বিন্দু, তাহলে এ বি রেখা কি, তার মানে কি প্রথমে এ বিন্দু দিয়ে সিদ্ধ করবো। দেখো প্রথমে এই বিন্দু দিয়ে এই রেখাকে সিদ্ধ করো। এক্স এর জায়গায় বসাও 0, এটা 0, ওয়াই এর জায়গায় বসাও -1,
-7 হয়ে যাবে +3। আবার নিচে এই বিন্দু দিয়ে সিদ্ধ করো, 15 দুগুণে 30 প্লাস 7 দুগুণে 14 +3। তাহলে অনুপাতটা কত আসবে দেখো, উপরে -4, নিচে 30 44 47, তাহলে 4:47। মডুলাস করে দিলে পজিটিভ হয়ে যাবে। মডুলাস করে দিলে কি হয়ে যাবে? পজিটিভ। মডুলাস করলে নেগেটিভ হবে না। কে কে বুঝছো বলো? এটা কয়জন বুঝছো হাত তুলো দ্রুত। এটা কয়জন বুঝছো হাত তুলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। কয়জন বুঝছে আই ডোন্ট নো। এই বিন্দু দিয়ে প্রথমে এই রেখার বামপক্ষকে সিদ্ধ করবা। x এর জায়গায় 0, y এর জায়গায় -1, তাহলে -7 + 3 মানে -4। আর তারপর এই বিন্দু দিয়ে এই রেখার বামপক্ষকে সিদ্ধ করবা। 15 দুগুণে 30, 7 দুগুণে 14 আর 3 17 আর 30 47। তাহলে অনুপাত তো নেগেটিভ হয় না, মডুলাস উঠিয়ে দিলে পজিটিভ হয়ে যাবে। তাহলে অনুপাতটা কত? 4:47। শর্টকাটটা কে কে বুঝছো? শর্টকাটটা কয়জন বুঝছো বলো তো দেখি। বুঝছো? ওকে, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, হাইলি অ্যাপ্রিসিয়েটেড। এইবার আমরা চলে আসছি 3.3। আজকে শুরু করব নাকি কালকে বলো, না নেক্সট ক্লাসে? তাহলে আজকে শুরু না করি, আজকে শুরু করলে আবার উইকলি এক্সামের সিলেবাসে চলে আসবে, ঠিক আছে? তো নেক্সট ক্লাসে, তো আমরা নেক্সট ক্লাসে 3 শুরু করব। তো আমাদের আজকের ক্লাসের পর লেকচার, আজকের ক্লাসের পর লেকচার 4 থেকে 6, শোনো, সরল রেখা লেকচার 4 থেকে 6 পর্যন্ত। প্রবলেম সলভিং ক্লাস কবে? রুটিন দেখছো? লেকচার 4 থেকে 6 প্রবলেম সলভিং ক্লাস নেবে তোমাদের দীপিত ভাইয়া বৃহস্পতিবারে, এবং উইকলি এক্সাম হবে শুক্রবারে। তো লেকচার 4 থেকে 6 পর্যন্ত উইকলি এক্সামে প্রশ্ন থাকবে 13টা, আর লেকচার 1 থেকে 3 পর্যন্ত থাকবে আরও 1টা বা 2টা, কারণ ওগুলো তোমরা পড়ে আসছো। এই জন্যে যখন আমরা সামনে যেতে থাকবো আগের গুলাও রিভিশন দিয়ে আসতে হবে। কাজে পরবর্তী পরীক্ষায় যারা 150-এ 150 পাইতে চাও, অবশ্যই লেকচার 1 থেকে 6 পর্যন্ত রিভিশন দিয়ে আসবা। শুধু ক্লাস লেকচার এবং বাড়ির কাজ, এর বাইরে কিচ্ছু না। ওকে, ঠিক আছে। তো আজকে ক্লাসটা এই পর্যন্তই থাকলো। আগামী ক্লাসে দেখা হবে আমাদের। আমার সাথে তোমাদের আগামী ক্লাস কবে? শনিবারে। এই বুধ এবং শুক্রবার কিন্তু তোমাদের রাকিব ভাইয়া ত্রিকোণমিতি অধ্যায় নিবে। মনে রাখবা, এই সপ্তাহ থেকে প্রতিদিন 4টা করে ক্লাস হবে হায়ার ম্যাথ। শনি সোম এই দুদিন আমি নিব সরল রেখা অধ্যায়, আর বুধ শুক্র এই দুদিন তোমাদের রাকিব ভাইয়া নিবে ত্রিকোণমিতি অধ্যায়, ঠিক আছে? আর ঈদের পর থেকে আমরা ক্লাস টাইম সন্ধ্যা 7টায় নিয়ে যাব, ঠিক আছে? হ্যাঁ, আজকে ক্লাসের পর বাড়ির কাজ। শোনো, আজকে ক্লাসের পর বেশি বাড়ির কাজ না, 3 এর বাকি ম্যাথগুলো বাড়ির কাজ দিব। 3 খুবই অল্প। আজকে ক্লাস মানে অলরেডি আমি 3 এর ম্যাক্সিমাম ম্যাথ গত ক্লাসে বাড়ির কাজ দিয়ে ফেলছি। তো আজকে ক্লাসের পর শুধু 3.2 বা 3 মানে ক্লাসে যে ম্যাথগুলো করাইছি মোটামুটি এই ম্যাথগুলোই বাড়ির কাজ, হয়তো 1টা 2টা বেশি থাকতে পারে, ঠিক আছে? নোট কিভাবে করব? নোট দুইটা অধ্যায়ের জন্য 2টা নোট খাতা বানাবা। সরল রেখা অধ্যায়ের জন্য একটা নোট খাতা, আর ত্রিকোণমিতির জন্য একটা নোট খাতা। আর বাড়ির কাজগুলো রাফ করবা। বাড়ির কাজ নোট করার দরকার নাই, অত সময় তুমি পাবা না। যখন কলেজ শুরু হয়ে যাবে এই বাড়ির কাজ নোট করার মতো অত সময় হবে না। বাড়ির কাজ খালি রাফ, একটা পেজের মধ্যে জাস্ট রাফলি ম্যাথ মিলাবা, রাফ করবা, ম্যাথটা মিলাবা, খালি বুঝবা। বাড়ির কাজে ম্যাথগুলা নিজের প্র্যাকটিসের জন্য এবং মাথার মধ্যে ঢুকানোর জন্য, যে এটা পারি এটা পারি এটা পারি, এটা পারতেছি না, সেটা প্রবলেম হচ্ছে, কেন প্রবলেম হচ্ছে, আগে সলিউশন দেখো। সলিউশন তো ওই যে ডক লিঙ্কে দেওয়া আছে, সলিউশন দেখে নিজে নিজে বোঝার চেষ্টা করো। যদি বুঝে ফেলো তাহলে সলিউশনটা বন্ধ করে নিজে নিজে করে ফেলো। এরকম যেন না হয় সলিউশন দেখে দেখে করে ফেললা, না, সলিউশন দেখে বুঝবা, তারপর নিজে নিজে করবা। আর সলিউশন দেখে যদি না বুঝো তাহলে ডিসকাশন গ্রুপ আছে, ডিসকাশন গ্রুপে পোস্ট দিতে পারো, অথবা প্রতি সপ্তাহে প্রবলেম সলভিং ক্লাস হচ্ছে ওখানে অ্যাটেন্ড করতে পারো কোনো না কোনোভাবে। মানে তোমার যদি ইচ্ছা থাকে, যারা আমাদের হায়ার ম্যাথ কোর্সে আসে একাডেমিক ব্যাচে, তোমার যদি সদিচ্ছা থাকে ভালো করার, আমরা তোমাদেরকে সর্বোচ্চটা দেওয়ার জন্য প্রস্তুত আছি হায়ার ম্যাথ ব্যাচে। সব দিক মিলাই প্রবলেম সলভিং ক্লাস বলো, উইকলি এক্সাম বলো, তোমাদেরকে আমরা এমনভাবে তৈরি করব তুমি নিজেই বুঝতে পারবা। একটা অধ্যায় আমাদের ব্যাচে কমপ্লিট করার পরে তুমি নিজেই বুঝবা যে এই অধ্যায় থেকে সিকিউ আসুক তুমি পারবা, এমসিকিউ আসুক তুমি পারবা, বুয়েট ভর্তি পরীক্ষার যে কোনো প্রশ্ন তুমি বিগত বছরের প্রশ্ন সলভ করবা,
আমরা প্র্যাকটিস শিট দিব, ওখানে বিগত বছরের প্রশ্ন থাকবে, দেখবা তুমি পারতেছো। ভার্সিটি এমসিকিউ দিব, দেখবা তুমি পারতেছো। তখন তোমার নিজের মধ্যে একটা কনফিডেন্স চলে আসবে। বাট সব কিছু তখনই পসিবল যখন নিজের সদিচ্ছা থাকবে, নিজের আগ্রহ থাকবে, ক্লাসগুলো ভালো মতো করবা, বাড়ির কাজ কমপ্লিট করবা, উইকলি এক্সাম ভালো মতো প্রিপারেশন নিয়ে অ্যাটেন্ড করবা। যদি এই 3টা ধাপ আমাদের সাথে ফলো করো, তুমি ভালো করবাই, মাস্ট। এখন এটা তোমার ইচ্ছা যে তুমি কোন লেভেল পর্যন্ত প্রিপারেশন নিতে চাও এবং তোমার স্বপ্ন কোথায় ভর্তি হওয়া, কোথায় চান্স পাওয়া, ওই অনুযায়ী পরিশ্রম করতে হবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে দেখা হবে আমার সাথে আগামী সপ্তাহের শনিবারে। আর বুধবার তোমাদের আকিব ভাইয়া ত্রিকোণমিতি অধ্যায় শুরু করবে। টাটা।